হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা মোটামুটি পরিমাণগত রসায়নটা নিয়ে পড়াশোনা করার চেষ্টা করব। একটু মোটামুটি লেন্দি হবে, বাট আমি আসলে বেসিকটা পড়ানোর চেষ্টা করব। মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল বলো, এই টাইপের থেকে এখান থেকে কী কী পড়া লাগবে এবং কীভাবে কোশ্চেন আসে এবং কতটুকু জানতে পারলেই মোটামুটি তোমাদের লেভেলে পড়তে না ইনশাল্লাহ। সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা। আমরা মোটামুটি হাজারি স্যারের বই থেকে একদম সিরিয়ালি পড়বো আর কি। সো যাদের সামনে বই আছে কষ্ট করে একটু বইটা নিয়ে একটু দেখবো সমস্যা, তাহলে তোমাদের মিলতে সুবিধা হবে। আর আমি যতটুকু একটা টপিক থেকে পড়তে বলবো এটুকু পড়তে পারলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। ওকে, আর দু একটা লাইনও তো পিডিএফ থাকবে, তোমাদের বিভিন্ন পিডিএফ পড়ো। পিডিএফ থেকে দাগাও লাইন আছে, দাগাও লাইন তো পড়াবো না, তাই না? মেনলি যেটা বেসিক থেকে মেনলি যেখান থেকে প্রতি বছর কোশ্চেন আসো ওই টপিকগুলো আমি পড়ানোর চেষ্টা করব। দেখো, আমরা ফার্স্টে শুরু করি একদম তোমাদের যাদের কাছে বই আছে। দেখো, আমাদের একদম শুরুতে একদম প্রথম যে টপিকটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার 3.1 রাসায়নিক গণনা ও গ্যাসের মোলার আয়তন। এখান থেকে আমরা মেনলি যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মোল নিয়ে প্রথম আলোচনা করবো, ঠিক আছে? দেখো, যে মোল কাকে বলে, মোলটা হচ্ছে যে কোনো একটা পদার্থের আণবিক ভরকে তুমি যদি গ্রামে প্রকাশ করো তাহলে সেটাকে আমরা বলি মোল, অর্থাৎ 1 মোল বলি। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা যে পানির ক্ষেত্রে আণবিক ভর কত, 18.02 গ্রাম। সো 1 মোল পানি সমান কী বলতে পারি, 18.02 গ্রাম পানি, তাই না? সো এই জিনিসটা দেখো লিখতেছি যে 1 মোল পানি সমান হচ্ছে কি 18.02 গ্রাম পানি। হ্যাঁ, 18.02 গ্রাম পানি। পানি কথাটা উল্লেখ করবা, কারণ কিসের পানি, কিসের কত গ্রাম, এটা উল্লেখ করা লাগবে তো, তাই না? এটা হচ্ছে বিষয়। দেখো, একটা জিনিস সম্পর্কে তো আমরা জানি যে 1 মোল সমান কত লিটার, 22.4 লিটার, এটা আশা করি জানো। নেক্সট কোশ্চেন যদি করি, 1 মোলে অণুর সংখ্যা কত, তাহলে অণুর সংখ্যা মানে n ইজিক্যালস টু কত, n ইজিক্যালস টু হচ্ছে 6.02 × 10⁻23, তাই না? ওকে, এটাকে আমরা কি বলি, অ্যাভোগাড্রো সংখ্যা বা নাম্বার অফ অ্যাভোগাড্রোতে প্রকাশ করি। সো দেখো, এখান থেকে একদম ইন্ট্রোডাক্টরি কথা কোশ্চেন থাকতে পারে নিচের কোনটি 1 মোল লেখাটা সঠিক নয়। সো এটা মোটামুটি জানলেই আমাদের লেভেলে হলো। আচ্ছা, চলে আসো, এইখান থেকে প্রতি বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা ম্যাথ আসে, এই সূত্র ইউজ করে আমরা দেখো একটা ফার্স্ট একটা সূত্র লিখবো, n ইকুয়ালস টু W/m, তারপর হচ্ছে তোমার n/n ইকুয়ালস টু লিখতে পারি P/RT সমান কী লিখতে পারি যে V/22.4 লিটার, তারপর লিটার, আর এখানে লিখতে পারি SB। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, এই সূত্রকে ব্যবহার করে আমরা ম্যাথগুলো করার চেষ্টা করবো আর কি। এখন দেখো যে কোনটা দ্বারা কী বলি একটু জাস্ট বলে দিই। এখানে দেখো যে তুমি এখানে যদি আমি বলি যে তোমার দেখো এখানে n চন তো বুঝতেছো যে তোমার m মানে হচ্ছে তোমার কি মোল সংখ্যা, তাই না? ডাব্লিউ তো জানো যে যেটা গ্রামে তোমার দেওয়া থাকবে সেইটা। ওকে, আর m মানে তো জানো আণবিক ভর। এই বড় হাতের nটা মনে রাখবা, এটা বোঝা যাচ্ছে যে অণুর সংখ্যা। হ্যাঁ, অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা, এটা একটু মনে রাখো। অণু বা পরমাণুর সংখ্যা চাইলে বড় হাতের n নির্ণয় করবে। আর এই n মানে হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যা। P/RT এটা হচ্ছে কি, তোমরা আদর্শ সমীকরণটা পড়ছো না যে PV ইকুয়ালস টু nRT, ওইখান থেকে আমরা n এর মানটা নির্ণয় করলাম, তাই না? এরপরে চলে আসো V/22.4 লিটার, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, তিনটা জিনিস মনে রাখবা, যদি ম্যাথে বলা থাকে এসটিপি কত উল্লেখ থাকলে এখানে তোমার কত 22.4 দিবা। যদি তোমার SATP কথা লেখা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি কী দিবা যে 24.789। যদি তোমার বলা থাকে এনটিপি সেই ক্ষেত্রে তুমি কত 22.4 লিটার ইউজ করবা। যদি লেখা থাকে কি 20 ডিগ্রি তাহলে কত দিবা 24.04 লিটার, ঠিক আছে? এইগুলো মনে রাখবা যে তাহলেই তোমার কি এইটা কিন্তু চেঞ্জেবল। এই ভি বলতে যখন যেটা হবে এখানে মানটা তত হবে। এই তিনটা জাস্ট মনে রাখবা কখন কোন মানটা বসাবো। আর এই ম্যাথটা করার সিস্টেম হচ্ছে যে দেখবা একটা ম্যাথ দেখলে আমরা বুঝতে পারবো যে নর্মালি হয় কি যে দেখবা তিনটা জিনিসের মান দেওয়া থাকে, একটা নির্ণয় করা লাগবে। তার আগে এই ম্যাথগুলো করার আগে ফার্স্টে তোমার চিনা লাগবে যে আমরা কোন সূত্রটা ইউজ করবো। হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশন টেস্টে মেন জিনিস হচ্ছে কি তোমার সব জিনিস দেখবা ইজি, তোমাকে আগে ধরা লাগবে কোশ্চেনটা যে এইটা আমরা কোন সূত্র ব্যবহার করবো। তো সূত্রটা মনে রাখলে এখন একটা ম্যাথ দেখো কীভাবে করা লাগে আমি বলি। একদম সহজ একটা ম্যাথ ধরে দিলাম যে তোমাকে বললাম যে 16 গ্রাম অক্সিজেনে তোমার আছে যে অণুর সংখ্যা কত, ঠিক আছে? অণুর সংখ্যা কত গেল। এখন দেখো, যদি আমি এটা বলি, এখন কি বলতে পারি যে 16 গ্রাম অক্সিজেনের সংখ্যা। তো তোমরা অনেকে ঐকিক নেম করো, সমস্যা নাই, যেটা করতে ভালো হয়, তবে সূত্র দিয়ে করলে ম্যাথটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, প্লাস অনেক সহজে করা যায়। দেখো, 16 গ্রাম তার মানে কি এটা ডাব্লিউর পরিমাণ দেওয়া আছে, অক্সিজেন তার মানে কি এম এর পরিমাণ দেওয়া আছে 32 গ্রাম।
অনুর সংখ্যা, তার মানে কি বড় হাতের এনটা নির্ণয় করা লাগবে। তাহলে দেখো ডাব্লিউ দেওয়া আছে, এম দেওয়া আছে, এন দেওয়া আছে, আর অ্যাভোগাড্রো সংখ্যার মান তো জানো। তাহলে আমি যদি এই দুইটা জিনিসের মাঝখানে সম্পর্ক তৈরি করি তাহলে ইজিলি ম্যাথটা করতে পারতেছি। তাহলে কি ডাব্লিউ ভাগ এম ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, এন ভাগ এন এ। কেন এটা ইউজ করলাম, কারণ দেখো ডাব্লিউটা দেওয়া আছে, এমটা দেওয়া আছে, আমার এইটার মান নির্ণয় করা লাগবে, এবার এন এর মানটা তুমি জানো, তাই না? এটা মনে রাখতে পারলেই হলো। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, এন ইকুয়ালস টু কী লিখতে পারি, ডাব্লিউ ইন্টু কি তোমার আসছে যে এন এ, আর আসছে কি নিচে থাকলো এম, গেল। সো এটা মেন, বাকি ক্যালকুলেশনটা করে নিবা, জাস্ট মনে রাখো ম্যাথটা কীভাবে আমরা করলাম। তারপরে ধরো তোমাকে আমি আরেকটাই জিনিসের ম্যাথ দিলাম, যে ধরো তুমি নেক্সট একটু কঠিন যদি দিতে চাই, যে এসে টিপিতে কোশ্চেন করলাম তোমাকে, যে এসে টিপিতে 2 লিটার অক্সিজেনে কতটি পরমাণু আছে। হ্যাঁ, পরমাণু আছে। ম্যাথটাকে খেয়াল করবা। দেখো তাহলে এখানে আমার কী করা লাগবে, তাহলে দেখো তো এসএটিপি 2 লিটার বলা আছে, তার মানে কি এটা ভি এর মানটা, তাই না? আর যেহেতু এসএটিপি বলছি, তাহলে ভির সাথে কোনটা নিব আমরা, সেই ক্ষেত্রে আমরা 24.789 বলছিলাম, তো ওই ক্ষেত্রে চেঞ্জ হবে সেইটা, বাকি সব সেম। তারপরে এই এম এর মানটা দেওয়া আছে, তোমার চাইছে কি পরমাণু, মানে কি আলটিমেটলি বড় হাতের এনটা। এখন খেয়াল করো আমরা কোন সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা কি বলতে পারি, যে যেহেতু বিভাগ লেখা আছে, তাহলে বিভাগ 24.789 সমান সমান কি এন ভাগ এন এ, কারণ তোমার অনুর সংখ্যা চাইছে, সব পরমাণু চাইছে। এখন কোশ্চেন করতে পারো যে যেহেতু এম এর মানটা দেওয়া আছে, তাহলে আমরা এম এর মানটা কেন নিলাম না? এই যে আমরা একটা সূত্র তো পড়ছিলাম, আমরা ডাব্লিউ ভাগ এম, তাই না? এটা কেন নিলাম না? কারণ দেখো এম এর মান দেওয়া আছে, কিন্তু ডাব্লিউর মানটাকে দেওয়া আছে, দেওয়া নাই। সো ম্যাথ দেখে তোমার চেনা লাগবে যে কোন দুইটার মাঝে সম্পর্ক তৈরি করলে আমি ইজিলি ম্যাথটা করতে পারবো। তাহলে আমরা এই দুইটার মাঝখানে যদি সম্পর্ক তৈরি করি তাহলে ম্যাথটা আমরা করতে পারতেছি, সেইটা আমরা ইউজ করছি। বাকিটা দেখো যে এখানে, আচ্ছা এখানে একটু ঝামেলা আছে। ধরো আমি এখানে ক্যালকুলেশন করে বড় হাতের এন এর মান আমি 5 পাইলাম, তাই না? এখন একটা জিনিসটা জানো যে অণুর সংখ্যা থেকে পরমাণুর সংখ্যা কীভাবে নির্ণয় করা লাগে। যেহেতু অক্সিজেন বলছে, তাহলে এখানে কত, আমরা একটা জিনিস জানি যে পরমাণুর সংখ্যা নির্ণয় করার সিস্টেম হচ্ছে কি, যে অণুর সংখ্যা যা থাকবে, অণুর সংখ্যা ইন্টু তোমার আসছে কয়টি আছে একটা যৌগের ভিতরে, মোট দেখো 2টা আছে না, 2টা অক্সিজেন, সো 2 দ্বারা গুণ করলাম, তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হবে, 10 হবে। ঠিক আছে, অর্থাৎ পরমাণুর সংখ্যাটা বের করলাম, সেটাকে একটা যৌগের ভিতরে মোট কয়টা পদার্থ আছে সেটাতে দ্বারা যোগ করলাম। যেহেতু 2টা অক্সিজেন, তাই 2 দ্বারা গুণ করছি, তাহলে আমরা কি পরমাণুর সংখ্যা পাবো। দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টের অপশনে কিন্তু তোমার 5ও থাকবে, আবার 10ও থাকবে। হয়তো তোমরা প্রথমেই এনটা 5 দাগাই দিবা, কিন্তু 5 কিন্তু অপশন না, 10 অপশন। সো একটু ভালো করে ম্যাথটা পড়ে নিবা যে তোমার জিনিসটা আসলে কী চাইছে, অণু না পরমাণু। আসলে বিষয়টা হয় কি, তোমরা সবাই জানো, বাট তারপর বেসিকটা চেক করো যে তোমাদের বেসিকটা আসলে ঠিক আছে কিনা। ওকে, তাহলে এই টপিক থেকে মোটামুটি এইটুকু পড়তে পারলে আলহামদুলিল্লাহ মোটামুটি এনাফ, বুঝতে পারছি। তাহলে দেখো এই যে মেনলি যেটা বলতে চাচ্ছিলাম, যে তোমার হচ্ছে যে একদম প্রথমে এই সূত্রটা মেনলি মনে রাখবা, তাহলেই হচ্ছে বড় হাতের যেটা এন ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম, এন বাই এন এ, পি বাই কারটি, ভি বাই 22.4 লিটার এস ভি। কীভাবে ম্যাথ আসবে, যে কোনো 3টা জিনিসের মান দেওয়া থাকবে, একটা তোমার নির্ণয় করা লাগবে। সো মূল থেকে অ্যাজ ইউজুয়াল একটু জানতে পারলেই আলহামদুলিল্লাহ আমাদের এইখানটায় মোটামুটি পড়া শেষ। এরপরে চলে আসো তোমাদের পরবর্তী পেজে। দেখো আমাদের পরবর্তী টপিকের নাম হচ্ছে মোলার আয়তন। ঠিক আছে, পরবর্তী টপিকের নাম হচ্ছে মোলার আয়তন। আচ্ছা দেখো টপিকের নাম দেখেই বুঝতেছি যে এটা কি, এটা হচ্ছে যে মোলের যে আয়তনটা, তাই না? যে 1 মোলের যে আয়তন সেটাকে বলতেছি মোলার আয়তন। এখন মনে রাখবা যেহেতু আয়তন এক প্রকার, তার মানে কি এককটা থাকতেছে লিটার, আবার আর একটা একক থাকতে পারে অপশনে, অনেক সময় লিটার থাকবে না, কি থাকবে, সেক্ষেত্রে তোমার লিটার পার মোল কথা লেখা থাকে। সো দেখো আর একটা একক পড়ছো কিন্তু, যে মোল পার লিটার। সো এই দুইটা জিনিস মিস্টেক হয়ে যেতে পারে, তাই না? যে মোল পার লিটার, লিটার পার মোল। দেখো এইটা আসছে কি ঘনমাত্রার একক, তাই না? আর এইটা আসছে তোমার মোলার আয়তনের একক। এখন দেখো কনফিউশন কেন লাগবে, দেখো এখানে লিটার দ্বারা শুরু হয়েছে, তাই না? আর মোলার আয়তন, তার মানে কি আয়তন, আর আয়তনের একক কি নর্মালি লিটার। সো লিটার দ্বারা শুরু হলে আমরা বুঝবো সেটা হচ্ছে একক, তোমার আসছে কি কিসের একক, মোলার আয়তনের একক। যেহেতু লিটার, সো দেখো এই যে আয়তনের একক লিটার, সো লিটার দ্বারাই শুরু হলো। আর এখানে কি লেখা আছে, মোল পার লিটার। দেখো ঘনমাত্রা কি, ঘনমাত্রা অল টাইম জানি যে সেটা হচ্ছে মোলের সাথে রিলেটেড। সো দেখো মোল কথাটা আগে লেখা আছে ঘনমাত্রা। সো লিটার পার মোল ভার্সেস মোল পার লিটার, আশা করি ভুলবা না। সো এটা হচ্ছে কি মোলার আয়তনের একক, মোলার আয়তন, আর এটা তোমার হচ্ছে কি মোলারিটি বা বড় হাতের এম এর আয়তন। শেষে ওকে।
এখন দেখো এখান থেকে মেনলি যেটা ঝামেলা লাগে সেটা হচ্ছে বেশ কিছু দাগাও লাইন আছে, সেটা তো পড়বার সমস্যা নেই, বাট এখান থেকে আমরা বেশ কিছু মান পড়বো। দেখো এখান থেকে মেনলি আমরা চলে আসি এসটিপি, এসএটিপি আর তোমার হচ্ছে যে এনটিপিতে মূল্য আয়তনের যে মানগুলো আছে সেগুলো। এখন এটা পড়ার জন্য আমরা ডিটেলসটা একটু দেখে ফেলি যে এসটিপি, তারপরে তোমার হচ্ছে যে এসএটিপি আর হচ্ছে যে এনটিপি, এই ডিটেলস তিনটা জিনিস একটু জানি আমরা, তোমরা জানো, তারপরে আরেকটা কিছু ধারণা করো। দেখো এখানে এসটিপিতে তো জানো যে প্রেশার কত 1 ATM, তাই না? 1 ATMকে আমরা ক্লে প্যাসকেলে প্রকাশ করতে পারি কত 101 ইন্টু 0.325, এটাকে কী প্রকাশ করতে পারি কিলো প্যাসকেল। দেখো এসএটিপির ক্ষেত্রে প্রেশার কত পড়ছো 100 কিলো প্যাসকেল। আবার এই ক্ষেত্রে প্রেশার কত পড়ছো 1 ATM সেম অফ এসটিপি, যে 1 ATM সমান সমান কি 101.325 কিলো প্যাসকেল গেল। এরপরে চলে আসো আমাদের পরবর্তী, সেটা হচ্ছে আয়তন। হ্যাঁ, আয়তন আছে এক্ষেত্রে কত 22.4 লিটার, এক্ষেত্রে আসছে কত, এক্ষেত্রে তোমার আছে যে 24.789 লিটার, আর এক্ষেত্রে তোমার কি ভি, এক্ষেত্রে আয়তন একটু ঝামেলা আছে। দেখো 22.4 লিটারই ব্যবহার করবা এক্ষেত্রে যদি তোমার ডিরেক্ট কোথাও বলা থাকে এনটিপি, কিন্তু একটা পয়েন্ট খেয়াল করো তো, পরবর্তী লাইনটা আমি যদি বলি যে এই ক্ষেত্রে তাপমাত্রা কত বলো তো, তোমার আছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এক্ষেত্রে তাপমাত্রা কত 25 ডিগ্রি সেলসিয়াস, এক্ষেত্রে তাপমাত্রা কত, এক্ষেত্রে তাপমাত্রা আছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাই না? কিন্তু একটা জিনিস যারা ভালো করে পড়ছো তারা জানো তো যে 20 ডিগ্রিতে একটা লাইন ছিল তোমার 3 দশমিক, তোমাদের যাদের কাছে বই আছে দেখো যে তোমাদের টপিক যে তোমাদের হচ্ছে যে 3.2, দেখো এখানে রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয়, এই 3.2 নাম্বার টপিকের নিচের দিকে 3টা লাইন লেখা আছে এসটিপি, এসএটিপি, আর একটা হচ্ছে যে 20 ডিগ্রিতে তাপমাত্রা মোলার আয়তন কত। তো এখানে দেখবা 20 ডিগ্রিতে লেখা আছে 24.04 লিটার, তাই না? সো আলটিমেটলি এসটিপিতে যেহেতু 20 ডিগ্রি তোমার আছে যে তাপমাত্রা, তার মানে কি এটা হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের বইগুলোতে আসলে কি এই যে 22.4 লিটার ধরে ইউজ করছে। সো কনফিউশনের কারণ নাই, যদি পরীক্ষাতে ডিরেক্ট বলা থাকে যে এনটিপিতে মোলার আয়তন কত, তাহলে ভি ভাগ 22.4, তাহলে এটা বসাবা। আর যদি বলা থাকে 20 ডিগ্রিতে কত, তাহলে সেক্ষেত্রে কত বসাবা 24.04 লিটার। কনফিউশনের কোনো কারণ নাই, বইয়ে যা আছে সেটাই জানো, যদিও ভুল, বাট বইয়েরটাই আসলে মনে রাখা লাগবে। তাহলে 0 ডিগ্রি, 25 ডিগ্রি, আর এক্ষেত্রে আছে 20 ডিগ্রি গেল। এটা প্রতি বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসে, দেখবা এই টপিকটা থেকে হয়তো এখন সহজ লাগতেছে, কিন্তু যখন একসাথে অনেক কিছু পড়বা দেখবা যে আলটিমেটলি পারবে না। মেডিকেল অ্যাডমিশন টেস্টে দেখো এই যে এইটা একবার আসছে, তারপরে তোমার আসছে যে এই চাপ কত, তারপর আসছে যে বিভাগ 22, এই যে 24.78, এটা একবার আসছে, মোটামুটি 3 থেকে 4 বার এখান থেকে কোশ্চেন আসছে। সো খুব ভালো করে মোটামুটি পড়ে রাখবা। আচ্ছা দেখো আর একটা কনফিউশন আছে এখানে, 3টা টার্ম ইউজ করি আমরা, একটা আছে তোমার প্রমাণ, একটা আছে তোমার আছে যে পরম, আর একটা আছে কক্ষ। 3টার সাথে রিলেটেড তোমরা জানো, তা বলে দিই আর কি। কক্ষ তাপমাত্রা কত বলো তো 25 ডিগ্রি, না এটা তো আর বলার কিছু নাই, 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। সেলসিয়াস থেকে কেলভিনে করা শর্ত কি 273 দ্বারা আমরা কি করি যোগ করি, তাহলে কি পাবো কেলভিনে পাবো, তাই না? এখন দেখো প্রমাণ জিনিসটা কত, প্রমাণ জিনিস হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, কিন্তু পরম যদি বলা থাকে সেই ক্ষেত্রে মনে রাখবা 0 কেলভিন সমান কি -273 ডিগ্রি সেলসিয়াস। এই দুইটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে দেখবা 2 থেকে 3 বার এই কোশ্চেনটা আসছে, প্রমাণ কত, প্রমাণ তাপমাত্রা কত। আর কক্ষ তাপমাত্রা নিয়ে ঝামেলা হবে না। দেখো এটা শর্ট মনে রাখার উপায় আছে একটা, দেখো যে কোনো পরম জিনিস মানে কি, যে তার প্রতি কোনো আমাদের অভিযোগ নাই, সহজে আমরা মেনে নিই, মানে সহজে সেটাকে আমরা ওকে করে দিই, তাই না? সো দেখো এখানে ওকে কথাটা লেখা আছে, পরম মানে কি ওকে, তার মানে কি 0 ক্যালভিন। তুমি যদি এটা 0 ক্যালভিন মনে রাখতে পারো তাহলে কি ঠিক এটা উল্টা, যে 0 ডিগ্রি সেলসিয়াস, আর 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি কত কেলভিন, আর 0 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস, এটা আসলে মনে রাখতে পারবা। সো এই 3টা পয়েন্ট একটু মনে রাখবা, প্রমাণ, পরম, কক্ষ গেল। তাহলে আমাদের মোলার আয়তন থেকে এই 3টা জিনিসের এই যেগুলো পড়ালাম একটু জানতে পারলেই মোর দ্যান এনাফ ইনশাল্লাহ। পরবর্তী টপিক চলে আসো আমাদের 3.5 নাম্বার টপিক, দ্রবণের মোলার ঘনমাত্রা। দ্রবণের মোলার ঘনমাত্রা বা যেটাকে আমরা বলতেছি মেনলি মোলারিটি। হ্যাঁ, এই টপিকে চলে আসো। দেখো ফার্স্টে আগে বোঝা লাগবে যে মোলারিটি, একদম শুরুতে মনে রাখবে এককটা কি মোল পার লিটার, ঠিক আছে? ওকে, এরপরে চলে আসো মোলারিটিকে আমরা দেখো তোমাদের যাদের কাছে বই আছে একদম শুরুতে দেখবা প্রথম পেজে আমরা মোলারিটিকে কয়েকটা মানে প্রকাশ করি, যে সেমি মোলার কত, ডেসি মোলার কত, সেন্টি মোলার কত, তারপর আছে মোলার কত। দেখো সেমি মোলার মানে কি, যে কোনো সেমি মানে কি অর্ধেক না, তাহলে দেখো 0.5 এম।
ডেসি মানে কি 10, অর্থাৎ 10 দ্বারা ভাগ করলে কি 0.1 হয়। সেন্টি মানে কি 0.01, 100 দ্বারা ভাগ, তাহলে 0.01 হলো। আর মোলার মানে কি 1m, তাহলে সবগুলোর এখানে মোলার দেওয়া হয়। খুব সহজ লাগতেছে, বাট এটাই কিন্তু ভুল করবা। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা একবার চলে আসছিলো। আর একটা জিনিস মনে রাখবা, 0.1m দ্রবণ আমরা ল্যাবে বেশি ইউজ করি, ল্যাবে। হ্যাঁ, ওকে। এখন দেখো এটাকে আমরা যাদের কাছে বই আছে, দেখো ওই পেজের নিচে একটা বক্স আছে, কালো কালারের বক্স। বক্সের প্রথম প্যারা না, দ্বিতীয় প্যারার প্রথম লাইনটা, দ্বিতীয় প্যারার প্রথম লাইনে দেখো মোলারিটিকে আমরা 5টা এককে প্রকাশ করতে পারি। 5টা নাম একটু দাবায় রাখবো খালি, যে একটা আছে মোলার দ্রবণ, মোলাল দ্রবণ, নর্মাল দ্রবণ, শতকরা ভগ্নাংশ বা শতকরা একক, আর একটা আছে মোল ভগ্নাংশ রূপে। 5টা নাম কোশ্চেন থাকতে পারে, নিচের কোন এককে আমরা মোলারিটিকে প্রকাশ করতে পারি না। 5টা থেকে 3টা দিয়ে একটা ভুল দিতে পারে। আর একটা জিনিস মনে রাখবা, এই 5টার ভিতরে তাপমাত্রা নির্ভরশীল কোনটা? এই যে মোলার দ্রবণ, মোলার দ্রবণ হচ্ছে তাপমাত্রা নির্ভরশীল। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা একবার ছিল যে নিচের কোনটি তাপমাত্রা নির্ভরশীল। সো অ্যান্সার হবে কি মোলার দ্রবণ। গেল। আচ্ছা, এরপরে চলে আসো, আমরা ইন্ট্রোডাক্টরি পড়লাম। মোলারিটি থেকে মেনলি প্রতি বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে ম্যাথ আসে, 5 প্রকার ম্যাথ থাকতে পারে। আগে সূত্র দেখো, তারপর ম্যাথ দেখতেছি। কোশ্চেন নাম্বার 1 একদম শুরুতে পড়ছিল ছোটোবেলা থেকে 1000 গুণ ডাব্লিউ ভি গুণ এম, তাই না? তারপরে পড়ছি এটাকে আমরা যদি ডাব্লিউতে কনভার্ট করি তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি এস এম ভি ভাগ 1000। ওকে, তারপরে চলে আসো, যদি পার্সেন্টেজ থাকে, পার্সেন্টেজ দ্বারা ঘনমাত্রায় প্রকাশ করতে বললে তাহলে 10x/m দ্বারা মনে রাখবা। এই 10x/m, এক্স মানে কি? এক্স মানে আছে যত পার্সেন্ট বলবো ততর মান, আর এম মানে কি আণবিক ভর। অর্থাৎ এটা হচ্ছে কি তোমার আছে যে পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা নির্ণয়ের সূত্র। এরপরে চলে আসো, তোমাকে অনেক সময় বলে যে পিপিএমে কনভার্ট করো। পিপিএমে যদি কনভার্ট করতে বলে সূত্র কি এস এম ইন্টু 1000। আচ্ছা, এরপরে চলে আসো, একটা গ্লুকোজের একটা ম্যাথ আছে। গ্লুকোজের এক্ষেত্রে জাস্ট মনে রাখবা এককের কনভার্সন, যে মিলি মোল পার লিটার থেকে কোশ্চেন করা থাকবে মিলিগ্রাম পার ডিএল এ কনভার্ট করো। যদি এইটা বলে তাহলে যা থাকবে তার সাথে 18 দ্বারা গুণ। আর যদি উল্টা বলে মিলিগ্রাম পার ডিএলকে মিলিমোলে কনভার্ট করো, তাহলে উল্টা বললে উল্টা কাজ, মানে 18 দ্বারা ভাগ করবো। শেষ, এটুকু মনে রাখতে পারলেই হলো। এখন দেখো ম্যাথ কীভাবে থাকতে পারে, জাস্ট একটা করে ম্যাথ দেখাই, তাইলেই হবে আশা করি। ওকে, আমরা একটু সুন্দর কালার নিই। ওকে, দেখো এখান থেকে ধরো এই দুইটা মিলে একটা ম্যাথ দিই। ধরো একটা কোশ্চেন থাকলে এরকম যে তোমার আছে কি 0.1m, 0.1m তোমার আছে 10 ml HCl তৈরি করতে কত গ্রাম HCl লাগবে। আলটিমেটলি গ্রাম যেহেতু চাইছে, তার মানে বুঝতেই পারছে ডাব্লু। সো দেখো এই সূত্রটা ব্যবহার করবা। এই যে দেখো এস এর মানটা দেওয়া আছে 0.1m, এম ইজ ইকলস টু কি HCl, তার মানে কি 36.5, ভি ইজ ইকলস টু কি 10 ml দেওয়া আছে। বাকিটা করে ফেলবা। দেখো এটা যদি চাই আর একটু সহজ কিছু দিতে, তাহলে এখানে ধরো একটা কোশ্চেন বললো, এখানে সহজ কিছু যদি দিতে চাই, সেক্ষেত্রে ধরো এখানে তোমার 0.1m না দিয়ে তোমাকে এখানে বললো তো 0.1 গ্রাম, বাকিগুলো সব ঠিক। 0.1 গ্রাম 10 ml HCl তৈরি করলে এর ঘনমাত্রা কত, বা 0.1 গ্রাম 10 ml HCl দ্রবণ তৈরি করলে ঘনমাত্রা কত দাঁড়ায়, তাই না? এখানে গ্রাম থাকলো, এখানে 10 ml থাকলো, তার মানে কি দেখো তো এই ঘনমাত্রা যদি নির্ণয় করতে বলে তাহলে এই সূত্রটা ইউজ করবো। দেখো এখানে ডাব্লুর পরিমাণটা দেওয়া আছে 0.1 গ্রাম, ভির পরিমাণটা দেওয়া আছে, HCl যেহেতু বলছে এমটা দেওয়া আছে। এটা একটা সহজ কোশ্চেন। আর যদি একটু কঠিন করতে চাই এটা দিতে পারে। আর এইটাই সবচেয়ে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বেশি আসে। ডাব্লিউ কস্ট এসএম বিভাগ 1000, মোটামুটি 3 থেকে 4 বার এখান থেকে কোশ্চেন আসছে। ওকে, এবারে চলে আসো পার্সেন্টেজের ম্যাথ কি। ইজি ম্যাথ, ধরো একটা কোশ্চেন থাকলো যে 10% HClকে যে ঘনমাত্রায় প্রকাশ করো, তাহলে কি যা থাকবে বলছিলাম তার সাথে কি, তাহলে আসছে সূত্র কি 10x/m, অর্থাৎ 10 গুণ 10 ভাগ আসছে কি 36.5, বাকি যা থাকবে শেষ। এবারে চলে আসো পিপিএম। ধরো এটা ইজি, যে ধরো তোমাকে বললাম 10mকে মোলার ঘনমাত্রাকে তুমি পিপিএমে কনভার্ট করো, তাহলে সূত্র কি যে এখানে এসএম ইন্টু 1000। তাহলে দেখো এস এর মানটা তুমি জানো 10m HCl এর মানটা ধরে বলে দিলাম এম, বাকিটা তো তুমি বুঝতেই পারতেছো। এরপর চলে আসো গ্লুকোজ। তোমাকে ধরে বললাম এরকম আমি যে 10 মিলিমোল পার লিটারকে মিলিগ্রাম পার 10 মিলিমোল পার লিটার গ্লুকোজকে মিলিগ্রাম পার ডিএলে কনভার্ট করে, তাহলে অ্যান্সার কি 10 গুণ 18, তাই না? তাহলে আসছে কি 180 অ্যান্সার মিলিগ্রাম পার ডিএল। যদি উল্টা বলতাম ধরো উল্টা কাজ করতে, তাহলে মেন কথা মনে রাখবা যে 5টা সূত্র বললাম, যে এস ইজ ইকুয়ালস টু 1000 গুণ ডাব্লিউ ভি গুণ এম, ডাব্লিউ ইকুয়ালস টু এসএম বিভাগ 1000, পার্সেন্টেজ থাকলে কি 10x/m, পিপিএম থাকলে এসএম ইন্টু 1000, গ্লুকোজ থাকলে মিলিমোল পার লিটার থেকে মিলিগ্রাম পার ডিএলে কনভার্ট করতে বলে 18 দ্বারা গুণ, উল্টা বললে ভাগ, শেষ। তাহলে আমাদের মোলারিটি থেকে
এইটুকুই পড়া, ওকে। এবার যাদের বই আছে বইটা উল্টা খোলো, হাজারি স্যারের ঠিক এক পেজ উল্টাই পরের পেজে চলে আসো। দেখো টপিকের নাম হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। মেডিকেল অ্যাডমিশন টেস্ট আচ্ছা একটা জিনিস, এই যে এই গ্লুকোজের ম্যাথটা দেখবা 2 থেকে 3 বার মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসছে। পার্সেন্টেজের ম্যাথ প্রতি বছর আসে, ডাব্লিউ কস্ট এসএমবি ইনভেরিয়েবলি প্রতি বছর আসে। সো বুঝতেই পারতেছো এইটাও কোনটি একবার আসছে। গ্লুকোজের ম্যাথ বলছে পিপিএমে পরীক্ষাতে আসতে পারে। সো মেনলি সবগুলো ম্যাথ ইম্পর্টেন্ট। এই টপিক থেকে এইগুলো পড়ে গেলে আশা করি ইনশাল্লাহ কেউ তোমাকে ঠেকাতে পারবে না। এবারে চলে আসো এই টপিকটা 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, প্রতি বছর এখান থেকে ছাড়া কোশ্চেন হবে না, এটা এরকম একটা টপিক, ঠিক আছে। কিন্তু পড়া কি, পড়া মাত্র এক লাইনের পর। মনে রাখবা মেনলি উদাহরণ আসে, নিচে কোনটি প্রাইমারি নিচে কোনটি সেকেন্ডারি। একটা শর্টকাট মনে রাখবা যে পৃথিবীতে যত সি যুক্ত যৌগ আছে সব সি যুক্ত যৌগটা কি, সব সি যুক্ত যৌগ হচ্ছে কি, তাহলে মনে রাখবা সব সি যুক্ত হচ্ছে কি প্রাইমারি। এক্সেপশন কোনটা, HCl। HCl-এ কি সি থাকা সত্ত্বেও প্রাইমারি নয়। সো অপশনে সি যুক্ত যৌগ দেখলেই প্রাইমারি দাগাই দিবা। কোশ্চেন কীভাবে থাকবে, নিচে কোনটি প্রাইমারি পদার্থ স্ট্যান্ডার্ড পদার্থ নয়, নিচে কোনো সেকেন্ডারি নয়, অথবা কোনো নিচে কোনটি প্রাইমারি অথবা নিচে কোনো সেকেন্ডারি। প্রতি বছর ইনভেরিয়েবলি এখান থেকে কোশ্চেন আসে। আর কোচিংয়ে একটা পরীক্ষাতে মেনলি বিভিন্ন কোচিংয়ে পরীক্ষার বা একটা কোশ্চেন থাকতে পারে, একটা প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বিভিন্ন বৈশিষ্ট্য আছে। তো বৈশিষ্ট্যগুলো কী, ওই যে দেখো এটা মনে রাখবা কি একটা প্রাইমারি স্কুলের বাচ্চার মতো, হ্যাঁ, যে প্রাইমারি স্কুলের বাচ্চারা কী হয় যখন নতুন নতুন স্কুলে ভর্তি হয় তখন দেখবা ওরা কোনো খারাপ বন্ধুদের সাথে মিশে না। তারপরে সেটা মানে কি দীর্ঘদিন ওরা অনেক বেশি ভালো থাকে, তাই না, অন্য কোনো মানুষের ক্ষতি করতেছে না বা অন্য কোনো ছেলেমেয়ের ক্ষতি করতেছে না, দীর্ঘদিন ভালো থাকে আর কি, ঠিক আছে। তারপরে আছে তুমি দেখা যাচ্ছে অন্য কারোর সাথে মিশে নষ্ট হয়ে যায় না সহজে আর কি। সো এইটা এরকমই প্রাইমারি বাচ্চাদের মতোই আসলে, যে এদের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তনীয় থাকে, নিকটিকে ক্ষয় করে না, তারপরে যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না। মোটামুটি দেখো 4টা বৈশিষ্ট্য তোমাদের তার কাছে বই আছে, সবাই একটু বইটা যদি খোলো দেখো 4টা বৈশিষ্ট্য দেওয়া আছে। যে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, এই সরাসরি নিক থেকে ক্ষয় করে না, ও ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তনে থাকে। 4টা মনে রাখবা, কোশ্চেন থাকতে পারে নিচের কোনটি প্রাইমারি বৈশিষ্ট্য নয়। সো এখানে 3টা দিয়ে যে কোনো একটা বল দিতে পারে, অথবা উল্টাও থাকতে পারে। সব না পড়ে জাস্ট প্রাইমারিটা পড়ে, সেকেন্ডারি উল্টা জিনিস গেল। তাহলে আমাদের এখানে এইটুকু। এরপর চলে আসো 3.7 নম্বর টপিক আমাদের আসছে যে লঘুকরণ যে সূত্রটা ছিল, দ্রবণের ঘনমাত্রা, লঘুকরণ যে সূত্রটা মিলবে, লঘুকরণ 3.7 নম্বর টপিক, যে দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ। খেয়াল করো এই যে লঘুকরণ থেকে একটাই জিনিস, বাট এই একটা জিনিসটাই মেডিকেল অ্যাডমিশন টেস্টে ইনভেরিয়েবলি কোশ্চেন আসে। তাহলে সূত্রটা কি, V1S1 = V2S2, বা এখানে বলতে পারি V1M1 = V2M2, অথবা বলতে পারি যে V1C1 = V2C2। ওই দেখো একই জিনিস, ওদাই এত পেঁচাইছে, জাস্ট মেনলি মনে রাখো V1S1 V2S2। দেখো এখানে কোশ্চেন কী করা থাকবে, যে ধরো একটা তোমাকে কোশ্চেন করি যে 0.5 m 20 ml HCl-কে ডেসি মোলারে পরিণত করতে 2 প্রকার কোশ্চেন থাকতে পারে। ডেসি মোলারে পরিণত করলে পানির পরিমাণ কত, অথবা আরেকটা কোশ্চেন থাকতে পারে ডেসিমোলারে কনভার্ট করলে তোমার একটা বললাম পানির পরিমাণ কত, আরেকটা বলতে পারে যে কতটুকু পানি যোগ বা বিয়োগ করা লাগবে। একটু খেয়াল করবা দুইটা জিনিসের মান কিন্তু উল্টো, অ্যান্সার কিন্তু আলাদা। দেখো তাহলে এখানে 0.5 m, তার মানে কি এটা তোমার আসছে যে S1, এটা আসছে কি তোমার V1, এই ডেসিমোলার মানে কি তোমার আছে 0.1 m, তাই না। তোমার এটা আছে কি তোমার আছে যে S2, তোমার নির্ণয় করা লাগবে কি V2। যদি বলে যে যোগ তৈরি করলে পানির পরিমাণ কত, ধরো এটা আছে ডিরেক্ট V2-র মান পাবো। তাহলে V2 = ধরো আমি কি লিখতে পারি V1S1 ভার্সেস কি S2। এখন ধরো আমি 20 ml পাইলাম, না সরি 20 কেন পাবো, এখানে ধরো 50 পাইলাম আমি, হ্যাঁ। তাহলে ধরো 50 ml পাইলাম। এটা আছে কি যে দ্রবণ তৈরি করলে কতটুকু পানি, দ্রবণ তৈরি করলে পানির পরিমাণ কত, সেটা এটার অ্যান্সার। এখন তোমাকে নেক্সট কোশ্চেন করলাম যে আচ্ছা তাহলে কতটুকু পানি যোগ করা লাগবে। তাহলে দেখো তো আমি আগে ছিল 50, এখন নতুন পাইলাম 50, আগে ছিল 20, এখন পাইলাম 50, তাহলে যোগ করা লাগবে কতটুকু। সো 50 থেকে 20 বাদ দাও, তাহলে কি নতুন যোগ করা লাগছে কত, এটা তোমার অ্যান্সার। পরীক্ষার অপশনে দেখো তোমার কিন্তু এই 50ও থাকবে, আবার এই 30ও থাকবে। যারা কোশ্চেন ভালো করে পড়বো না তারা 30 টাকায় দিবা, V2-র মান যা আছে। কিন্তু এখানে যে বিয়োগ করা লাগবে এটা কিন্তু অনেকেই জানো, এটাই মেনলি ভুল হয়। এক্ষেত্রে উদাহরণ 1 আর 2 নাম্বারটা একটু পড়ে ফেলবা, তাহলেই হলো আর কি। এই টপিক থেকে প্রতি বছর ইনভেরিয়েবলি মোটামুটি অল্টারেশন করে কোশ্চেন আসে। সো এই টপিক থেকে একটুকুই। এবার চলে আসো আমাদের পরবর্তী টপিক, সেটা আছে 3.8। আমাদের আসছে যে অ্যাসিড ক্ষার প্রশমন বিন্দু ও প্রশমন বিক্রিয়া প্রশমন বিন্দু। দেখো এইটা ইজি জিনিস একদম।
ক্রিটিক্যাল অ্যাডমিশন টেস্টে একদম 100% ইম্পর্টেন্ট টপিক আর কি, ইনভেরিয়েবলি প্রতি বছর এখান থেকে কোশ্চেন আসে। দেখো এখান থেকে খুব বোঝার জন্য তোমাকে আমি বলি যে ফার্স্টে মনে রাখবা যে তুমি কী কোশ্চেন থাকতে পারে এখানে, তাই না? যে একদম শুরুতে দেখো যে হয় পিএইচ চাইতে পারে অথবা বলতে পারে নির্দেশকের মান কত। হ্যাঁ, যেটাই চাক, আমি তোমাদের মোটামুটি 4-5 পেজ না আলোচনা করা আছে, আমি এত কিছু পড়াবো না, যে 4টা লাইন মনে রাখবা, যে কোনো জিনিসের অ্যান্সার দিতে পারবা। সো ধরো এখানে তোমার আছে বিক্রিয়ার নাম লিখবো, এখানে আছে পিএইচ লিখবো, এখানে তোমার আছে যে নির্দেশকটা লিখবো। ওকে, তাহলে এই দেখো, তাহলে এটাই লিখলাম। তাহলে নাম ধরো একটা স্ট্রং অ্যাসিড আর একটা আছে স্ট্রং বেস বিক্রিয়া করলে একটা লাইন পড়ছো না এরকম, যে শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষার বিক্রিয়া করে কি পোষমন বিক্রিয়া দেয়, আর পোষমন বিক্রিয়া মানে কি নিউট্রাল পিএইচ। সেই নিউট্রাল মানে কি পিএইচটা থাকবে মাঝামাঝি, মানে 0 আর 14 মাঝামাঝি, সে 0 আর 14 মাঝামাঝি পিএইচ কত 7। আর মনে রাখবা দুইজনে যেহেতু শক্তিশালী, সো এক্ষেত্রে নির্দেশক কোনটা, সব নির্দেশক ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। সহজ কথা মনে রাখবা কি, দুইজন যদি শক্তিশালী মানুষকে কাজ করতে দাও, তুমি যে কাজই দিবা সব করতে পারবে, অর্থাৎ নির্দেশকের সেম, যেহেতু দুইজনই শক্তিশালী, সো নির্দেশক যা দিবা সব নিতে পারবে। গেল, এরপরে চলে আসো তুমি স্ট্রং অ্যাসিড, কিন্তু বেসটা আছে উইক, যেহেতু বেস উইক স্ট্রং অ্যাসিড, তাহলে বিক্রিয়াটা কি অ্যাসিডিও। অ্যাসিডিও হলে পিএইচের মান কি বাড়বে না কমবে বলো? তাহলে এই ক্ষেত্রে বা পিএইচের মান অবশ্যই 7 কমবে, তাহলে কত 5.27। যারা মনে রাখতে পারবে না দেখো 5 আর 2 যোগ করলে কত হবে 7 না, ওই 7টাই তো আমি লিখছি। সো 5 আর 2 7, অর্থাৎ 5.27। আর এক্ষেত্রে মনে রাখবা নির্দেশক কোনটা, দুইটা, একটা আছে মিথাইল অরেঞ্জ, একটা আছে তোমার কি মিথাইল রেড। গেল, এরপরে চলে আসো তুমি উইক অ্যাসিড, কিন্তু বেসটা আছে কি স্ট্রং বেস, তাহলে যেহেতু স্ট্রং বেস পিএইচের মান কি 7-এর বেশি 8.80, আর এক্ষেত্রে নির্দেশক কোনটা ফেনোথুলিন, পুরোটা লিখলাম না। এরপরে চলে আসো উইক অ্যাসিড, একটা আছে উইক বেস, মানে দুইজনই ধরো দুর্বল জিনিস, কোনো দুর্বল মানুষকে তুমি কাজ দিলে কেউ কাজ কমপ্লিট করতে পারবে না। বিক্রিয়াটাও সেম, দুইজনই যেহেতু দুর্বল, কোনো বিক্রিয়া কমপ্লিট করবে না, যারা কমপ্লিট করে না তাদের নির্দিষ্ট পিএইচ নেই, যারা পিএইচ নেই তাদের কোনো নির্দেশক নয়। শেষ। মেডিকেল অ্যাডমিশন টেস্টে গত বছরে 24-25 সেনে এই কোশ্চেনটা কিন্তু ছিল যে একটা শক্তিশালী অ্যাসিড দুর্বল ক্ষার বিক্রিয়া করলে প্রশমন বিন্দুতে পিএইচ কত, ডিরেক্ট 5.27। সরাসরি এই কোশ্চেনে করতে পারে, আবার উদাহরণ দিয়ে কোশ্চেন থাকতে পারে। ধরো আমি একটা উদাহরণ দিলাম তোমাকে যে CH3COOH, আর একটা উদাহরণ দিলাম ধরো এর সাথে একটা বিক্রিয়া দিলাম যে এটা তো একটা অ্যাসিড ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অ্যান্সার দাও তো যে এইটাকে আমরা কী বলতেছি, এটা হচ্ছে একটা উইক অ্যাসিড না, আর এটা একটা কি তোমার আছে স্ট্রং বেস, তাহলে এদের বিক্রিয়ায় পিএইচের মান কত? তাহলে উইক অ্যাসিড স্ট্রং বেস কোন লাইনে পড়ছো, এই যে দেখো উইক অ্যাসিড স্ট্রং বেস, পিএইচের মান কত, পিএইচের মান আছে 8.80, নির্দেশক কোনটা ফেনোথুলিন। সো এই দুইটা জিনিস থাকতে পারে, বিক্রিয়াতেও থাকতে পারে, সরাসরিও বলতে পারে। আর কোশ্চেন কী চাই, হয় পিএইচ কোনটা অথবা বলতে পারে নির্দেশক কোনটা। সো মনে রাখবা, ধরো এখানে আমি এটাও বলতে পারি যে ধরো HCl প্লাস আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইজনই কি শক্তিশালী, সো পিএইচের মান কত 7, আর এক্ষেত্রে নির্দেশক কোনটা পৃথিবীর সব। সো যা চাইবে তাই, এই টপিক থেকে জাস্ট এটুকুই পড়বা। তোমাদের কাজ কি সুন্দর করে এভাবে ছোট্ট একটা খাতায় নোট করে ওই টপিকের শুদ্ধ টানায় রাখবা, তাহলে তোমার রিভিশন দিতে খুবই কম টাইম লাগবে। সো আমাদের 3.8 নাম্বার থেকে এটুকুই পড়া। সবাই আসলে বুঝতে পারছো। পরবর্তী টপিকে চলে আসো আমাদের 3.9 জারণ বিজারণ। ঠিক আছে, জারণ বিজারণ চ্যাপ্টারে চলে আসো, মানে টপিকে চলে আসো 3.9। যাদের আছে তোমাদের পুরাতন বই বা একদম এটা লেটেস্ট কিন্তু ছিল 361 নাম্বার পেজ। ঠিক আছে, 361, সরি সেটা তোমার 464 নাম্বার পেজ আর কি। মেনলি চলে আসো 3.9 জারণ বিজারণ। দেখো এই ক্ষেত্রে মেডিকেল অ্যাডমিশন টেস্টে 4 প্রকার কোশ্চেন আসে। কোশ্চেন নাম্বার 1 বিভিন্ন ডেফিনেশন আছে। কোশ্চেন নাম্বার 2 বিক্রিয়া থেকে তোমার চিনা লাগবে নিচের কোনটি জারক কোনটি বিজারক। তারপরে জারক বিজারকের বিভিন্ন প্রকারভেদ আছে, যে নিচের কোনটি কঠিন জারক, তরল জারক, গ্যাসীয় জারক, অথবা তোমার আছে কোনটি বিজারকের বিভিন্ন প্রকারভেদ আছে। আবার উভয়ধর্মী হিসেবে কিছু পদার্থ কাজ করো, ওইটা একটু উদাহরণগুলো পড়বো। লাস্টে কি একটা বিক্রিয়া দিয়ে যৌগ দিয়ে বলতে পারে জারণ মান নির্ণয় করো, এগুলো পড়বো। এখন এটা পড়ার আগে আমরা একটা শুরু করি। দেখো ইন্ট্রোডাক্টরি জিনিস বোঝার চেষ্টা করো সবাই। যে ধরো আমি বললাম যে জারণ বিজারণ বিক্রিয়া কী, তাহলে যে বিক্রিয়াতে একই সাথে ইলেকট্রন গ্রহণ করবে প্লাস একই সাথে ইলেকট্রন ত্যাগ করবে তাকে আমরা বলে আছে জারণ বিজারণ বিক্রিয়া, তাই না? অর্থাৎ কেউ ইলেকট্রন ত্যাগ করে আর একজন ইলেকট্রন গ্রহণ করে, এই দুই রকম জিনিস যেহেতু একই সাথে ঘটে, এই বিক্রিয়াটাকে বলবো হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এখন ইলেকট্রন ত্যাগ করলে কী বিক্রিয়া বলবো, আর গ্রহণ করলে কী বিক্রিয়া বলবো। মনে রাখবা যে একটা জিনিস তো সবাই জানো, তাই না, যে জারণ মানে কি ইলেকট্রনের ছাড়ন এবং জারণ মান বাড়ন, তাই না? জারণ মান বাড়ন, তাহলে জারণ মানে ইলেকট্রন ছাড়ন, জারণ মান বাড়ন। দেখো বিজারণ ঠিক উল্টা, ইলেকট্রন গ্রহণ প্লাস জারণ মান কমে আর কি।
উদাহরণ দিয়ে দেখি, ধর একটা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে কি সোডিয়াম প্লাসে পরিণত হলো। তাহলে প্লাস মানে কি জারণ মান +1, এর ক্ষেত্রে নর্মালি জারণ মান কত 0, তাহলে কি 0 থেকে কি দেখো তো জারণ মান বাড়ছে না, তাহলে এই বিক্রিয়াটাকে বলতেছে জারণ বিক্রিয়া। যে বিক্রিয়াতে ইলেকট্রন ত্যাগ করে কিন্তু জারণ মান বাড়ে তাকে আমরা কি বলি, জারণ বিক্রিয়া বলি। আর যে জারণ বিক্রিয়া দিবে তাকে আমরা কি বলি, তাকে বলি বিজারক। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এইটাকে বলবো হচ্ছে কি বিজারণ। ঠিক আছে, এটা একটু মনে রাখো। আর বিজারণ বিক্রিয়া ঠিক উল্টা, ধরো আমি উদাহরণ দিলাম যে সোডিয়াম +1 এটা একটা ইলেকট্রন ধরো গ্রহণ করবে, গ্রহণ করে তোমার পরিণত হবে কিছু সোডিয়ামে পরিণত হলো, তাহলে এখানে +1 আর এখানে 0, তাহলে +1 থেকে 0 কমছে না, তাহলে এই বিক্রিয়াটাকে কি বলতেছে বিজারণ বিক্রিয়া। কারণ কি জারণ মান কমছে, আর যে বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া যে দিবে তাকে আমরা কি বলবো, জারক। তাহলে এই তো জারক কি, বিজারক কি, জারণ কি, বিজারণ কি, এটা বুঝতে পারছো। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 9-10 একটা কোশ্চেন ছিল জারণ কাকে বলে। সো আশা করি পারবা ডেফিনেশন থাকলে। এবার দেখো একটা বিক্রিয়া দেখি, বিক্রিয়া থেকে আইডেন্টিফাই করা লাগবে। ধরো একটা উদাহরণ দিলাম যে SnCl2 FeCl3, তারপরে এখানে SnCl ধরো তোমার আসছে যে 4 এ পরিণত হলো প্লাস FeCl2তে, তাহলে এখানে জারণ মান কত মানে হচ্ছে Sn2+, এখানে কি +3, এখানে কি +4, আর এখানে তোমার কি +2। দেখো আমরা তো যদি জানি যে নর্মালি যে কোনো জিনিসের জারণ মান কী থাকে, একটা যৌগ 0 থাকে না। দেখো এখানে তোমার ক্লোরিনের জারণ মান কত, নর্মালি একটা ক্লোরিনের জারণ মান কত, যেহেতু হ্যালোজেন তাহলে আসছে কি -1, আর যেহেতু দুইটা আছে তাহলে মাইনাস মান কত -2। তাহলে এইখানে যেহেতু অ্যানায়নে -2 আছে, তাহলে কি ক্যাটায়ন অবশ্যই +2 হওয়া লাগবে। তাহলে এই যে +2 -2 যোগ করলে 0 হয়, এই জন্য এটার মান +2, এটুকুর মান হচ্ছে -2। এটা একটা জাস্ট মনে রাখো, তাহলে হচ্ছে ওকে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো যে +2 থেকে +4, আর এখানে কি +3 থেকে +4, তোমরা অ্যান্সার দিবা। দেখো +2 থেকে +4, Sn +2 থেকে +4, তাহলে এটা বাড়ছে না কমছে, বাড়ছে, তাহলে এটাকে আমরা কি বলবো, জারণ বিক্রিয়া বলবো। তাহলে SnCl থেকে কি বলবো, বিজারক বলবো। এখানেও সেম +3 থেকে +2, তাহলে কি জারণ মান কি কমছে, তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, আর বিজারণ বিক্রিয়া যে দেয় তাকে কি বলবো, জারক। তাহলে এটা হচ্ছে জারক। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা একবার ছিল যে বিক্রিয়াতে নিচের কোনটি বিজারক হিসেবে কাজ করে, তো বিজারক এইটা। ওকে, এখন দেখো একটা আদর্শ বিজারকের ক্ষেত্রে তাহলে আমি কি বলতে পারি যে একটা বিজারকের বৈশিষ্ট্য কী কী আছে। তাহলে একটা বিজারকের বৈশিষ্ট্য কী, সো বিজারক কী করলো, ইলেকট্রন ত্যাগ করলো, তাই না। আর যে কোনো জিনিস যখন ইলেকট্রন ত্যাগ করে তখন তার কি জারণ মানটা কি, অক্সিডেশন নাম্বারটা কি বাড়ে না। ওকে, এবার দেখো বিজারণ বিক্রিয়া বিজারক কী করবে, নিজে কি বিক্রিয়া দেবে, নিজে হচ্ছে তোমার জারণ বিক্রিয়া দেবে। তার মানে কি নিজে জারিত হবে, হ্যাঁ, এবং অন্যকে বিজারিত করবে। এটা জাস্ট মনে রাখো, যেহেতু নিজে জারণ বিক্রিয়া দেয় তার মানে কি নিজে জারিত হবে, অন্যকে বিজারিত করবে। ওকে, তাহলে এটা একটা আদর্শ বিজারকের বৈশিষ্ট্য। মেডিকেল অ্যাডমিশন টেস্ট 24-25 এখান থেকে একটা কোশ্চেন ছিল যে নিচের কোনটি বিজারকের বৈশিষ্ট্য নয়। সো আশা করি তিনটার একটা বানাই দিলে পারবা। দেখো জারকটা তো আর পড়ার দরকার নেই, এখানে যা পড়লাম ঠিক উল্টা জিনিস কি জারক। সো বুদ্ধিমানের কাজটা কি, একটা জিনিস পড়ো, বাকিটা এমনি মনে থাকবে ইনশাল্লাহ। সো আমরা মোটামুটি প্রথমে ডেফিনেশন বুঝলাম, আর বিক্রিয়া থেকে কীভাবে কোশ্চেন থাকতে পারে সেটা বুঝলাম, এবং জারকের বৈশিষ্ট্য কী, বিজারকের বৈশিষ্ট্য কী, এটা আমরা বুঝলাম। পরবর্তী পার্টে চলে আসো যে তোমাদের কাছে যাদের বই আছে, দেখো এক পেজ পরেই আর কি যে আমাদের কয়েকটি বিভিন্ন উদাহরণ দেওয়া আছে, জারকের উদাহরণ, বিজারকের উদাহরণ। এখন আমি যেখানে একটা পড়াবো তোমাকে দুইটা পড়ালে হবে কি কিছুই আসলে মনে রাখতে পারবো না। ধরো আমি এসে তোমাকে জারকটা ভালো করে পড়াবো, তাই বিজারক জাস্ট উল্টা জিনিস, ঠিক আছে। তো জারকটা মনে রাখার জন্য আমি একটা শর্টকাট পড়াবো, আশা করি মনে রাখতে পারবা। যদি কেউ যদি মনে হয় যে শর্টকাট পড়বো না, পড়ার দরকার নেই, তোমার কাছে যেভাবে সুবিধা লাগবে সেভাবে পড়লেই হবে আর কি। তাহলে দেখো জারকটা পড়ার আগে একটা জিনিস সবাই জানো কি না, যে হ্যালোজেনরা কি তীব্র জারক না, মানে কি দ্রুত ইলেকট্রন ত্যাগ মানে গ্রহণ করতে পারে। সো হ্যালোজেনরা হচ্ছে তীব্র জারক, তাই না। সো জারকে আমরা কি পড়বো, গ্যাসীয় পড়বো, তরল পড়বো, আর একটা হচ্ছে কঠিন জারক পড়বো। এখন দেখো তিনটা আলোচনা করার আগে তোমরা একটা অ্যান্সার দাও যে হ্যালোজেন তাইলে কি কী আছে। তাহলে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মানে গ্রুপ 17, অর্থাৎ এরা লবণ উৎপাদনকারী। ওকে, এখন দেখো তাহলে একটা যে অ্যান্সার দাও তো, প্রথম চ্যাপ্টারে পড়ছিলে এদের ভিতরে গ্যাস কী কী থাকে, গ্যাস রূপে কোনটা কোনটা থাকে, গ্যাস রূপে কি ক্লোরিন না, হ্যাঁ ক্লোরিন। আর তরল রূপে কোনটা কোনটা থাকবে, তরল রূপে থাকবে তো জানো যে ব্রোমিন,
আর কঠিন রূপে কোনটা থাকবে? আয়োডিন, তাই না? সো এর জন্য কি কোনো শর্টকাট দরকার আছে? এটা কিন্তু শর্টকাট দরকার নেই আশা করি। তাহলে গ্যাসের ভিতরে পড়লাম ক্লোরিন, তরলের ভিতরে পড়লাম ব্রোমিন, আর কঠিনের ভিতরে কী পড়লাম? আয়োডিন। সবগুলোতে 2 লাগাবো। আচ্ছা এখন দেখো, আচ্ছা একটা জিনিস অ্যান্সার দাও তো একটু, তোমরা কী পড়ছো দেখি। এই ফ্লোরিনের কালারটা কি বলো তো? এই ফ্লোরিনের কালার প্রথম চ্যাপ্টারে পড়ছো তো এটা? না প্রথম নয়, যে তোমরা পর্যাবৃত্তির ধর্ম পড়ছিলে না ওইখানে। ফ্লোরিনের কালারটা আসছে যে ফতে ফিকে হলুদ, অর্থাৎ ফতে ফ্লোরিন, ফতে ফিকে হলুদ। ক্লোরিনটা দেখো যে ক্লোরোফিল পড়ছো না, ক্লোরোফিলটা কি মনে রাখবা, ক্লোরিনটা ক্লোরোফিলের মতো। সো ক্লোরোফিলের কালার সবুজ, ক্লোরিনের কালার সবুজ। ব্রোমিন, বি ফর ব্লাড কি কালার? লাল কালার। সো ব্রোমিনটা লাল কালার। আর ব্লাড কেমন থাকে? তরল থাকে। সো ব্রোমিনটা আছে তরল। আর কঠিন কি? কঠিন আছে তোমার আয়োডিন। মনে রাখবা এটার কালার আছে বেগুনি। সো এটা এই চ্যাপ্টারে পড়া না, জাস্ট মনে করা দিলাম, একটু মনে রাখবা। তবে দেখো গ্যাস ক্লোরিন, তরল ব্রোমিন, আর আছে কঠিনটা করলাম আয়োডিন। এবার চলে আসো আমাদের বাকি যে উদাহরণগুলো ছিল সেটা আমরা কীভাবে মনে রাখতে পারি। সো দেখো গ্যাসের কথা যখন বলি তখন একটা গ্যাসের কথা আমাদের মাথায় চলে আসে, তাই না? যে আমরা পরিবেশ থেকে কোন গ্যাস নিয়ে বেঁচে থাকি বলো তো? পরিবেশ থেকে কোন গ্যাসের জন্য আমরা বেঁচে থাকি? আমরা অবশ্যই অক্সিজেন নিয়ে বেঁচে থাকি, তাই না? সো একটা জিনিস মনে রাখবা, গ্যাসীয় যারা আছে এদের সবার ভিতরে কি আছে? অক্সিজেন কমন আছে। উদাহরণ যদি খেয়াল করো, তাহলে উদাহরণ খেয়াল করলে কী আছে দেখো, অক্সিজেন নিজেই আছে, তারপরে তোমার O3 আছে, সালফার ডাইঅক্সাইড আছে, আর NO2 আছে। দেখো তো সবার মাঝখানে O2 জিনিসটাও কমন না, এই জন্য সহজে মনে রাখতে পারো গ্যাসীয় জারকটা আছে কি O2 যুক্ত যৌগ, এবং এখানে কি সবার ভিতরে O3 আছে। গেল, এরপরে চলে আসো তুমি তরল যৌগ। তরলগুলো মনে রাখবা কীভাবে? এরা মনে রাখবা আছে এরা যুক্ত যৌগ, অর্থাৎ H2SO4 কী বলে এটাকে? সালফিউরিক অ্যাসিড বলি। তারপরে HNO3 কী বলে এটাকে? নাইট্রিক। তাহলে কি লাস্টে কথা যুক্ত আছে, তাহলে দেখলেই বুঝবা সেটা হচ্ছে কি তরল যৌগ। আর একটা শর্টকাট মনে রাখবা, দেখো যেহেতু তরলের কথা পড়তেছি তার মানে কি পানির কথা চলে আসে না। সো পানির কথা চলে আসে, মনে রাখবা পানির একটা যৌগ থাকবে সেটা হচ্ছে H2O, এখানে আরেকটা 2 দিয়ে দাও, তাহলে H2O2টা মনে রাখবা, তাইলেই হচ্ছে। সো তরল টাইপে মনে রাখতে পারো। আর কঠিন এই ক দিয়ে মনে রাখতে পারো মেনলি, বাট আরও একটু ভালো করে বললে মনে রাখবা একটা শর্টকাট কামান। সো এই কতে মনে রাখবা, কতে কঠিন দিয়ে ক দিয়ে মনে রাখবা 3টা। একটা আছে কপার সালফেট, একটা আছে তোমার KMnO4, আর একটা আছে তোমার কি K2Cr2O7। আর এমতে মনে রাখবা কি ম্যাঙ্গানিসের অক্সাইড বা ম্যাঙ্গানিসের যৌগ MnO2। ঠিক আছে, কি MnO2 মনে রাখবো। KMnO4, K2Cr2O7, তাহলে একটা আছে কি তারপর আছে তোমার আছে যে দেখো আরেকটা যৌগ ছিল যে KClO3, যে পটাশিয়াম পারক্লোরেট, KClO3, একটা MnO2। আর একটা জিনিস দেখো, একটা ছিল আর কি তোমার আছে যে ফেরিক ক্লোরাইড ছিল। হ্যাঁ, ফেরিক ক্লোরাইডটা আমাদের কোনো শর্টকাটের ভিতরে না, এটা একটু কষ্ট করে পড়ে ফেলবা। তাহলে ফেরিক ক্লোরাইড কি? FeCl3, এটা একটু আলাদা করে পড়বে। ফেরিক ক্লোরাইড, ঠিক আছে, ফেরিক ওই দেখো লাস্টে যে কথা যুক্ত আছে যেহেতু, সো মনে রাখতে পারো কথা মানে কি জারক আর কি, তাই না? সো এইটা ফেরিকটা তো জানোই যে এটা কি কঠিন রূপে থাকে। আয়রন কি সবসময় কঠিন না? সো এই আয়রন যৌগটা তো কঠিন রূপেই থাকবে। আর এখানে ইকটা কিন্তু আলাদা, এরা কি সবসময় তরল রূপে থাকে, অ্যাসিডটা সবসময় তরল, তাই না? সো এটার সাথে এটা মিক্সড হয়ে ফেলে না আর কি। সো তুমি এভাবে মনে রাখতে পারো গ্যাস কীভাবে আসলো, তরল কি, কঠিন মানে কামান। তাহলে আছে কপার সালফেট, KMnO4, K2Cr2O7, KClO3, এমতে মনে রাখবা MnO2, আর তোমার একটা আছে কি FeCl3টা মনে রাখবে। এটার জন্য কোনো শর্টকাট না, একটু কষ্ট করে মনে রাখো। তাহলে আমরা হাজারিসের জারকের বৈশিষ্ট্যগুলো পড়ে ফেললাম। বিচারকটা পড়ার দরকার নাই, কিন্তু আর একটা ঝামেলা আছে, কিছু পদার্থ দেখবা জারক বিজারক উভয় রূপে কাজ করে। এদের ভিতরে একটা শর্টকাট বলবো আমি, সেটা হচ্ছে যে ও সাথী ফির বা না হাই, ওর সাথে ফির বা না হাই, জারক বিজারক উভয় জ্বালায়। কিনলে কি আসে যে ওর সাথে ফির বা না হাই, জারক বিজারক উভয় জ্বালায়, এরকম একটা ছন্দ থাকবে। এটা মনে রাখবা। ওতে আছে তোমার আছে যে ওজন O3, সাথীতে আছে SO2, তারপর আছে ফিরবা মানে ফেরামের একটা যৌগ মানে FeO অথবা Fe2+। তারপর আছে যে ফিরবা না দিয়ে মনে রাখবা নাইট্রোজেনের যৌগ যে HNO2, অথবা দেখো মাঝখানে KNO আছে, এটাও থাকতে পারে। এরপরে চলে আসো হাই H2O2, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটা আসছে, বুঝতেই পারছো ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আবার এইটাও আসছে। সো আমরা একটা ছন্দ দিয়ে পড়ে ফেললাম, এটা তোমার বইয়ে দেখবা কোথাও ভালো করে লেখা নেই। সো এটা মনে রাখো, ইনশাল্লাহ এর বাইরে কোনোটা নেই। যে তাহলে দেখো আমরা জারকটা পড়লাম, উভয়ধর্মী পড়লাম, বাকি যা থাকবে সব বিজারক, এক্সট্রা করে কোনো পড়ার দরকার নেই। আর যদি মনে হয় যে না আর একটু এক্সট্রা পড়া উচিত, জাস্ট
না পড়লেই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যদি পড়তে চাও জাস্ট বিচারকটা করতে পারো, যে বিচারকের কী করতে পারো, বিচারকের জাস্ট যে গ্যাসীয় বিচারকটা আছে না, গ্যাসীয় বিচারকটা পড়তে পারো। এটা আবার একটা ছন্দতে চাইলে মনে রাখতে পারো যে হাই হাই শালা কই। ধরো তোমার শালা হারাই গেছে, তুমি বললে যে হাই হাই শালা কই, ঠিক আছে? তাহলে হাই দিয়ে মনে রাখবা হচ্ছে যে কি H2S, এটা মনে রাখবা হচ্ছে কি হাই হাই H2O2, ঠিক আছে? শালা আছে কি SO2, কইতে মনে রাখবা CO। তো এইটাই দেখো হাই হাই শালা কই তোমার আছে কি যে H2 CO H2S SO2। মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি কতবার আসছে এই কোশ্চেনটা এখান থেকে তো বুঝতেই পারবো না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই টপিকটা, এই 3 যে উদাহরণগুলো বললাম এইগুলো মোটামুটি পড়ে ফেলবো, শেষ। তাহলে এই তো আমাদের মোটামুটি উদাহরণগুলো পড়া হলো। এরপরে চলে আসো পরবর্তীতে আমাদের জারণ বিজারণ নির্ণয় করার জন্য দেখো উল্টানো লাগবে না, পরবর্তী পেজে নির্ণয় করার জন্য বেশ কিছু জারণ মানকে মনে রাখা লাগে, যে গ্রুপ 1-এর জারণ মান কত, তা গ্রুপ 1-এর জারণ মান কত বলো তো, +1 সবাই জানো, গ্রুপ 2 কত +2, গ্রুপ 3 কত +3, হ্যালোজেন কত, হ্যালোজেন যেহেতু 17 তার মানে কি -1, এভাবে তো এইগুলো তো মুখস্থ করে জানাই আর কি, এগুলো তো বেসিক, এগুলো এত সহজ কোশ্চেন আসবে না। মেনলি যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে অক্সিজেনকে নিয়ে, যে অক্সিজেনের বিভিন্ন অক্সাইড আছে, হয় তোমার আছে যে মনে করো যে সাধারণ অক্সাইড থাকতে পারে, অথবা বলতে পারে পার অক্সাইড, অথবা বলতে পারে সুপার অক্সাইড। তিন রকম জারণ মান। নর্মালি যে কোনো অক্সাইডের ক্ষেত্রে আছে তোমার অক্সিজেন জারণ মান কত, -2। পার অক্সাইডের ক্ষেত্রে মনে রাখবা যে -1, আর একটা সুপার অক্সাইডের ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে কি 1/2। সুপার অক্সাইডের উদাহরণ হিসেবে বইয়ে একটা জিনিস দেখো লেখা আছে KO2, আর একটা লিখে রাখো PbO2, অর্থাৎ দুইটা বললাম তোমার সুপার অক্সাইড, একটা হচ্ছে KO2 মানে পটাশিয়াম অক্সাইড, একটা হচ্ছে PbO2, ওকে। আর পার অক্সাইড কি, বই একটাই আছে, একটাই মনে রাখো H2O2। পরীক্ষাতে সরাসরি কোশ্চেন করতে পারে। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু অলরেডি একবার চলে আসছে যে H2O2-তে জারণ মান কত অক্সিজেন, তাহলে কি -1। আবার KO2 PbO2 দিতে পারে, এটা যেহেতু সুপার অক্সাইড, এক্ষেত্রে জারণ মান কত অক্সিজেনের, -1/2, এরকম মনে রাখো, তাইলে হচ্ছে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে তো জানো ধাতুতে একটা থাকে, অধাতুতে একটা থাকে, ধাতুর ক্ষেত্রে -1, অধাতুতে +2, শেষ। এবারে আমরা দেখো নির্ণয় করা শিখি। দেখো বিজারণ যেগুলো ব্যতিক্রম আছে সেগুলো তো মুখস্থ করা, বোঝার কিছু নেই। দেখো আমরা মেনলি শর্টকাট শুরু করি, একটা সহজ যোগ যে KMnO4, হ্যাঁ। তাহলে KMnO4 কীভাবে নির্ণয় করবা, একটা জিনিস মনে রাখবা, সমান সমান এই পাশে আমরা কী বসাবো, উপরে যা থাকবে তাই বসাবো, উপরে কিছু আছে কিছু নাই, তার মানে শূন্য, যা থাকবে তাই বসাবো। যার মান নির্ণয় করবো তাকে আমরা কি X ধরি, তাহলে এখানে Mn কেন্দ্রীয় পারমাণু আছে, পটাশিয়াম কি গ্রুপ 1, তো +1 দিলাম। Mn কি MnX, অক্সিজেন যার মান কত -2, তাহলে 4টার জন্য কত হবে -8, তাহলে আমি এখানে সরাসরি -8 লিখে দিলাম, ওকে। তাহলে x - 7 = কি 0, সো x = কি +7। এই অপশনে কিন্তু -7 থাকবে, বেশি আবেগ হয়ে মাইনাস দাগায় দিয়ে না, প্লাস দাগাবো, ওকে। আরেকটা জিনিস দেখো, তোমাকে বললাম যে K2Cr2 7, তাহলে উপরে সমান সমান এখানে কিছু আছে কিছু নাই, তার মানে কি শূন্য বসালো। পটাশিয়াম যার মান কত +1, তাই দুইটার জন্য কত +2। ক্রোমিয়াম দুইটা আছে, তার মানে কি 2x। অক্সিজেনের যার মান কত -2, কিন্তু 7টা আছে, তার মানে কি -14, তাহলে -14 বসালো। তাহলে দেখো 2x মাইনাস কত, এই যে 12 থাকবে, সমান সমান কি 0, তাহলে এখানে 2x = কি 12 লিখতে পারি, x = কি 12/2 কি +6। এটা একটু মনে রাখলো। এরপরে দেখো অনেকগুলো বড় যৌগ দিতে পারে, তাই না? এখন একটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট একটা কোশ্চেন ছিল ক্যালসিয়াম অক্সিক্লোরোক্লোরাইড, এই ক্ষেত্রে জারণ মানটা কত। এক্ষেত্রে মনে রাখবা যার মান দুইটা, একটা হচ্ছে +1, একটা হচ্ছে -1, ওকে। দেখো কীভাবে নির্ণয় করছি, দেখো একটা নর্মাল জিনিস মনে রাখো, যে কোনো যৌগকে আমরা দুইটাভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি প্লাস অংশ, একটা মাইনাস অংশ, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এটাকে আমরা তাই করবো দুইটা ভাগে ভাগ করবো। তাহলে দুইটা ভাগে যদি ভাগ করি তাহলে কী করতে পারি, যে ক্যালসিয়াম ধরো, আচ্ছা এটা আমি একটু নিজেই লিখি, যে ধরো এখানে লিখতেছি ক্যালসিয়াম অক্সিক্লোরো একটা পার্ট, আর এই যে ক্লোরিন একটা পার্ট, তাহলে এটা হচ্ছে ক্লোরিন মাইনাস, আর এইটুকু হচ্ছে কি প্লাস, তো এই যে প্লাস মাইনাস। এরপরে আমরা দুইটা নির্ণয় করি, এখানে দেখো যে সমান সমানের উপরে কি মাইনাস আছে, তাহলে কি সমান সমানের উপরে -1 দিলাম, তাহলে ক্লোরিন = কি x, তাহলে x = -1। এখানে আমরা ক্লোরিনের মানটা নির্ণয় করি, দেখো সমান সমানের পাশে কী বসাবো, প্লাস, তাহলে যে প্লাস দিলাম, কারণ কি যা থাকবে তাই বসাবো। ক্যালসিয়ামের গ্রুপ 2 ধরে, তাহলে +2। তারপর অক্সিজেনের মান কত -2 = ক্লোরিন x, ক্লোরিনের মানটা নির্ণয় করছে, তাহলে +2 - 2 কাটা, x সমান সমান কি থাকে +1, আর এখান থেকে -1। এই জন্য এটার ওয়ান হচ্ছে কি +1 -1, অপশনে কিন্তু -1 +1ও থাকবে, সো ভুলে দেও না, অ্যান্সার কিন্তু +1 আগে -1 পরে। যদি তাও মনে না থাকে, দেখো একটা যৌগতে প্লাসটা আগে থাকে না, সো +1 আগে, মাইনাসটা পরে থাকে, সো -1 পরে গেল, ওকে। এরপরে চলে আসো আর একটু কঠিন যৌগ যদি তোমাকে দিই, ধরো তোমাকে একটা কোশ্চেন করলাম যে
FeCN6 হ্যাঁ। আচ্ছা, আগে জানো যে নর্মালি একটা যৌগ কেমন থাকে, মনে রাখবা সিএনটা মাইনাস রূপে থাকে, অর্থাৎ সিএন এক্ষেত্রে যার মান কত -1। তাহলে এখানে মান বসা দাও, FeX CN-1, তাহলে কয়টা সিএন আছে, 6টা, তাহলে কি -6। কী বলছিলাম, উপরে যা থাকবে সমান সমান এফ তাই, তাহলে তাই বসালাম। তাহলে x সমান কী দাঁড়ায়, -2 + 6, অ্যান্সার কত, অ্যান্সার আছে +1। ওকে, দেখো গেল। এরপরে চলে আসো, এটা বললাম যে তোমার আছে এমএরটাই যে FeNH3, তোমাকে বললাম ধরো FeNH3, তো এই যে 6, এখানে ধরো সেই সেম 2 দিলাম, এখানে -2। এক্ষেত্রে কী হবে, নর্মালি কি NH3 একটা যৌগ না, অ্যামোনিয়া একটা যৌগ রূপে থাকে, সো এটা যেমন 0। সো এই ক্ষেত্রে দেখো এক্স ধরলাম, অ্যামোনিয়া কি 0, তো 6টার জন্য মান কত, 0ই হবে। ইজিকলস টু কি -2, যেহেতু উপরে -2 আছে, তাহলে এক্স ইকলস টু কি দাঁড়ায় -2, এটাই তোমার অ্যান্সার। এইটুকু মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ। তাহলে দেখো আমরা অনেকগুলো বড় যৌগ পড়লাম, তোমাদের দেখো পিডিএফগুলোতে বেশ দাগানো আছে যেগুলো, সেগুলো মনে রাখবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের জারণ বিজারণ থেকে এগুলো মনে রাখতে পারলেই হলো। আর একটা কেস মনে রাখবা, একটু কষ্ট করে তোমরা 3.9.3-এ চলে আসো। দেখো কয়েকটা বিক্রিয়া দেওয়া আছে, এগুলো যদিও দাগানো আছে। এই যে তোমার আছে অসামঞ্জস্যতার বিক্রিয়াটা মনে রাখবা, এই যে ক্লোরিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডেরটা সামঞ্জস্য বিক্রিয়ার এই যে H2S এর বিক্রিয়াটা মনে রাখবা, মেডিকেল অ্যাডমিশন টেস্টে 2বারে কোশ্চেনটা আসছে। আর বিরঞ্জন বিক্রিয়া কী কী দেয়, তোমার আছে ক্লোরিন, তারপর আছে সালফার ডাইঅক্সাইড, তারপর আছে H2O2, এদের ভিতর ক্লোরিনটা আছে সবল, এগুলো সব দেখবা দাগানো লাইন দেওয়া আছে। তবে বিক্রিয়া দুটো একটু কষ্ট করে মনে রাখবা, যেহেতু তোমার কোশ্চেন ছিল যে নিচের কোনটি সামঞ্জস্যতার বিক্রিয়া, সো অসামঞ্জস্যতারটাও চলে আসতে পারে, সো এটা একটু দাগায় রাখবা, তাহলেই হয়ে যাচ্ছে। জারণ বিজারণ থেকে আমাদের এইটুকু পড়া। যদি সবাই বুঝতে পারো, আমাদের পরবর্তী টপিক চলে আসো 3.11 নম্বর টপিক, নির্দেশক। ঠিক আছে, নির্দেশক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ওকে, নির্দেশক 3.11, সবাই একটু বই উল্টায় চলে আসো। দেখো তোমাকে বোঝা লাগবে যে নির্দেশক কাকে বলে। যে কোনো একটা যৌগ অ্যাসিডীয় নাকি ক্ষারীয় বা বেসিক নির্ণয় করি, তাকে আমরা বলি নির্দেশক। সো যে পদার্থ দিয়ে অ্যাসিডীয় না ক্ষারীয় বুঝবো তাকে বলি নির্দেশক। নির্দেশকের নর্মালি কি কালার দ্বারা বুঝতে পারি। সো কালার চেঞ্জ দ্বারা, অর্থাৎ অ্যাসিড এক কালার দিবে, ক্ষার এক কালার দিবে, এই কালার চেঞ্জ দ্বারা আমরা বুঝবো যে এটা কি অ্যাসিডীয় নাকি ক্ষারীয়। সো কালারটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সো এই কালারটা ধরো যদি হালকা কালার হয়, তাহলে কি জিনিসটা হলো বলো তো, তাহলে তো আমরা ভালো করে আইডেন্টিফাই করতে পারবো না। আর ধরো কালারটা মনে করো যে খুবই 1 সেকেন্ড থাকলো, তাহলে কি আমাদের জন্য ভালো হলো না তো। সো কালারটা গাঢ় হতে হবে, প্লাস যথেষ্ট স্থায়ী হতে হবে। তারপরে যে তোমার প্রশমন বিন্দুতে দেখানো লাগবে, আগে দেখালে তো কাজ হবে না আসলে, তাই না। সো একটা আদর্শ নির্দেশক হওয়ার জন্য দেখো 3টা বৈশিষ্ট্য বোল্ড লাইন দেওয়া আছে, এটা একটু দাগায় রাখো। 3.11 নিচের দিকে যে নির্দেশকের বর্ণ যথেষ্ট স্থায়ী উজ্জ্বল হতে হবে, তারপর আছে বর্ণ হঠাৎ পরিবর্তন হবে, এবং টাইটেশন বা সমাপ্তি বিন্দুতে নির্দেশকের বর্ণ পরিবর্তিত হবে। এই 3টা কথা একটু ভালো করে মনে রাখবা। নিচে কোশ্চেন থাকতে পারে নিচের কোনটি নির্দেশকের বৈশিষ্ট্য নয়, 3টাতে একটা বানাই দিতে পারে। এবার চলে আসো মেন যে পড়া, সেটা হচ্ছে তোমার এই যে বক্স, প্রতি বছর ইম্পর্টেন্ট 100% ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে যে তোমার মিথাইল অরেঞ্জ অ্যাসিডে কী কালার, ক্ষারে কী কালার, ফেনফথলিন কোথায় কী কালার, এবং হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে কম করলেও 10বার এখান থেকে কোশ্চেন আসছে। পিএইচটাও মোটামুটি থাকতে পারে মেডিকেল কোশ্চেনে, বাট পিএইচটা আসলে এখন অতটা ইম্পর্টেন্ট না, আসে না। তাও 2-1টা দাগাই দেবো, ওগুলো পড়বা, বাট মেনলি কালারটা মনে রাখবো। তো কালার মনে রাখার জন্য কয়েকটা শর্টকাট পড়াবো তোমাকে। এই শর্টকাটটা যদি মনে রাখতে পারো, ইনশাল্লাহ জীবনও কোনোটা তুমি বলবা না। দেখো কৃষি যৌগ তোমার মিথাইল দিয়ে শুরু, সো মনে রাখবা মিথাইল দিয়ে শুরু যেগুলো হবে, ঠিক আছে, তারা হচ্ছে একটা শব্দ লালও মেনে চলবে। তারপরে দেখবা কিছু যৌগের শেষে রেড, অর্থাৎ রেড দ্বারা শেষ যদি হয়, তাহলে মনে রাখবা তারা একটা শব্দ মেনে চলবে, সেটা হচ্ছে কি, এখানে লালও লেখছে ঠিক উল্টাই দিলাম, তাহলে কি লুলা। তারপরে মনে রাখবা যে কিছু শব্দের শেষে দেখবা ব্লু কথা যুক্ত আছে বা নীল, ঠিক আছে, তাহলে এটা মনে রাখবা হচ্ছে কি ব্লু নীল। কোনটা দ্বারা কী বোঝাইছি, সংক্ষেপে তো লিখছি। লা মানে আছে কি লাল কালার, লো মানে কি হলুদ কালার, তাহলে দেখো লাল কালার হলুদ কালার, হলুদ কালার লাল কালার, হলুদ কালার। আর নি মানে কি, নি মানে আছে নীল কালার, সংক্ষেপে লিখলাম। এরপরে মনে রাখো আমরা দেখো 2টা করে শব্দ এখানে বসাইছি, প্রথমে একটা পরে একটা, 2টা করে অক্ষর মনে রাখবা। প্রথম অক্ষর এ দিয়ে, পরেরটা বি দিয়ে, এবিসিডি লেখি না, প্রথমে এ তারপরে বি, অর্থাৎ প্রথমটা অ্যাসিড পরেরটা বেস, ঠিক আছে। অর্থাৎ তোমাকে কি কোশ্চেন ধরো করলাম, মিথাইল, তাহলে মিথাইল অরেঞ্জ, তাহলে মিথাইল অরেঞ্জ অ্যাসিডে কী কালার দিবে, লাল কালার, বেজে কী কালার দিবে, হলুদ কালার। ধরালো রেড, যে ক্রিসল রেড, রেড যুক্ত আছে, তাহলে অ্যাসিডে কী কালার, অ্যাসিডে হলুদ, বেজে কি লাল। ব্রোমোথাইমাল ব্লু,
কী কালার, অ্যাসিডে হলুদ, বেজে নীল কালার। সেইগুলো মনে রাখলে এখন একটা ঝামেলা আছে, সেটাতে বোঝাই দিই। দেখো তোমার আছে যে মনে রাখবা এই মিথাইল, এই থ দিয়ে মনে রাখবা আর একটা জিনিস, সেটা আছে তোমার থাইমল ব্লু। ব্র্যাকেটে কি অ্যাসিড, অ্যাসিড যদি লেখা থাকে থাইমল ব্লু তাইলে সেই কথা। কিন্তু দেখো নর্মালি ব্লু কথা লেখা থাকলে কি পড়ছি এটা থাকবে, তাই না? কিন্তু যদি ব্র্যাকেটে অ্যাসিড থাকে তাইলে কিন্তু উল্টা। এখন দেখো যে ঝামেলাটা হয় মেনলি, যদি ব্র্যাকেটে অ্যাসিড থাকে তাইলে সে উপরের নিয়মটা যে মিথাইলের নিয়মটা যে লালু, ঠিক আছে? যদি ব্র্যাকেটে খাল অথবা ধরো এমন থাকলো যে যেখানে ব্র্যাকেটই দেওয়া নাই, সরাসরি বলা আছে যে তোমার মিথাইল বা তোমার আছে থাইমল যে ব্লুটা, থাইমল ব্লুর তোমার আসছে যে অ্যাসিডে কী কালার দেবে, ব্র্যাকেট ট্যাকেট কিছু লেখা নাই, তাই পরেও তুমি যে এই শব্দটা ইউজ করবো লুনিটা। তাহলে যদি খার অথবা ব্র্যাকেট না থাকে তাহলে লুনি, আর যদি অ্যাসিড থাকে তাহলে সেই মিথাইলের নিয়মটা। ওকে, আর একটা কোশ্চেন কনফিউশন থাকে, সেটা হচ্ছে মিথাইল রেড। তো ভাইয়া এখানে তো মিথাইল কথাও থাকলো বা রেড কথাও থাকলো, তাহলে তো আপনার নিয়ম দুইটা হয় এখানে। তাহলে কি দেখো আগে কি পড়াইছে, আগে পড়াইছে মিথাইল, মিথাইল দিয়ে শুরু হলেই কী হবে, মিথাইল দিয়ে শুরু মানেই লালু শেষ, পরে কি আছে দেখার টাইম নেই। আগে দেখবা মিথাইল, আগে যেহেতু পড়াচ্ছি সে মিথাইল থাকবেই, লালু শুদ্ধ মেনে চলবে, অ্যাসিডে লাল, বেজে হলুদ, শেষ। তাহলে এইভাবে তুমি কালারগুলো। আচ্ছা আর একটা কালার, সেটা হচ্ছে লিটমাস। লিটমাসটা পড়ানোর কিছু না, এটা তো সবাই জানো যে তোমার হচ্ছে কি যে লিটমাস অম্ল, নীল লিটমাসে কী করে, লাল করে। সে অতে অম্ল, নীল লিটমাস, লাল লিটমাস, অর্থাৎ অম্ল নীল লিটমাসে কী করবে, লাল করবে। ক্ষারকে তাহলে কী করবে, লালকে নীল করবে, এটা হচ্ছে ক্ষার। তাহলে মেনলি মনে রাখবো অনীলা, অর্থাৎ অম্ল নীলকে লাল করবে, শেষ। এরপরে চলে আসো পিএইচ। পিএইচ চারটা পড়বা, একদম শুরুতে দেখো লেখা আছে ফেনফথলিন। তাহলে ফেনফথলিন মনে রাখবা 8 থেকে 9, সহজ। এবারে চলে আসো তোমার হচ্ছে মিথাইল অরেঞ্জ, এটা মনে রাখবা 3.1। এই দেখ তো 3 আর 4 যোগ করলে কী হবে, 4 হবে না, তাহলে দেখ এখানে 3 আর যোগ করলে 4 দিবি, হ্যাঁ। এরপরে চলে আসো তুই মিথাইল রেড। খেয়াল করো যে মিথাইল অরেঞ্জ থেকে রেড কালার কি আর একটু গাঢ় কালার না, সো এখানে 4 দ্বারা শেষ করলাম, তাহলে ওই জিনিসটা একটু শুরু করি। অথবা এটাও মনে রাখতে পারো, এখানে 3 দ্বারা শুরু করছিলাম, এখানে 4 দ্বারা শুরু করলাম, এখানে দিয়েছিলাম 1, এখানে দিলাম 2, তাহলে 4 দিয়ে যোগ করলে কত হবে 6। তো এটা আসছে কি 4.2 থেকে 6, এটা তুমি চাইলে মনে রাখতে পারো। আর তাহলে এই 3টা মনে রাখো। আর একটা জিনিস লিটমাস, লিটমাসটা কত 6 থেকে 8। এই 4টা পেজ ভালো করে ফোকাস থাকবে, তাহলেই হচ্ছে। তবে এই টপিক থেকে আমাদের এইটুকু, বক্সের কালার মনে রাখবা, প্লাস আসছে কি এই 4টা পেজ মনে রাখবে, তাহলেই হলো। তারপরে চলে আসো এই যে 3.13 নম্বর টপিক, 2টা দাগানো লাইন আছে, দাগায় পড়ে ফেলবা যে টাইটেশনে কী কী রাসায়নিক দ্রব্য ব্যবহার করি। দেখো ট্রাইটেশন মানে কি বলো তো, ট্রাইটেশন মানে হচ্ছে যে প্রক্রিয়াতে একটা জানা দ্রবণ দিয়ে একটা অজানা দ্রবণের পরিমাণ নির্ণয় করা হয়, তাকে আমরা কি বলি, ট্রাইটেশন। এবং এইটা পার্থক্য করার জন্য যে অ্যাসিডীয় না ক্ষারীয় সেটা করার জন্য কি করছিলাম, একটা নির্দেশক দিচ্ছিলাম। তাহলে কি থাকবে এখানে, একটা জানা দ্রবণ থাকবে, একটা অজানা দ্রবণ থাকবে, পার্থক্য করার জন্য নির্দেশক থাকবে। সো এটা হচ্ছে রাসায়নিক দ্রবণ। আর কী কী কাজযন্ত্র ব্যবহার করি, কাজযন্ত্র মনে রাখবে একটা শর্টকাট, সেটা হচ্ছে কপি বুক মনে রাখতে পারো। কতে আসছে কি কনিক্যাল ফ্লাক্স, পতে পিপেট, বতে আসছে কি বুরেট। তাহলে কনিক্যাল ফ্লাক্স, পিপেট অ্যান্ড বুরেট ব্যবহার করি কাজযন্ত্র। আর রাসায়নিক পদার্থ কোনটা, জানা দ্রবণ, অজানা দ্রবণ, নির্দেশক, 3টা মনে রাখবা। ওকে, দাগান হলে চলে আসো 3.14। 3.14তে একটা দাগানো লাইন আছে প্র্যাকটিক্যালে, এই যে প্রথম প্যারার লাস্টের লাইনটা, যে ট্রাইটেশনের সাহায্যে পানীয় জলে আয়রন, রক্তে ক্যালসিয়াম ও সবজি ভিটামিনতে আমরা কি দেখি, ভিটামিন সি, ওটা দাগাবা। এই মেন যে টপিক সেটা হচ্ছে 3.14.1, যে এখানে আয়োডিমিতি, এটা তোমার চেনা লাগবে। এখানে ফার্স্টে কি চেনা লাগবে, পরীক্ষাতে হয় কি সরাসরি বিক্রিয়া দেওয়া থাকবে, তোমাকে আইডেন্টিফাই করা লাগবে। কোশ্চেন করবে যে নিচের কোনটি আয়োডিমিতি বিক্রিয়া, তাহলে কোশ্চেন হচ্ছে 2টা, হ্যাঁ। আচ্ছা আর একটা বলতেছি পরে, তাহলে আগে চিনবা কী করে, দেখো আমি যেভাবে মনে রাখি, একটা আছে তোমার ডিমিতি, আর একটা আছে কি ডোমিতি। তাহলে ডি প্লাস ডো, তাহলে মনে রাখবা ডিতে ডিরেক্ট আয়োডিন ব্যবহার করি। আর এক্ষেত্রে আমরা কী করব, আয়োডিনটা তৈরি করব। তাহলে ডিতে ডিরেক্টলি আয়োডিন ব্যবহার, আর এখানে আয়োডিন তৈরি। এখন একটা জিনিস খেয়াল করো তো, তোমরাই অ্যান্সার দাও যে এ প্লাস আয়োডিন
প্লাস ধরো বি প্লাস সি লিখলাম, আর একটা জায়গায় লিখলাম এ প্লাস বি সমান সমান হচ্ছে যে আয়োডিন প্লাস সি। তোমাকে যদি কোশ্চেন করি যে এই 1 আর 2 এর ভিতরে আমরা কোথায় আয়োডিন ব্যবহার করছি, কোথায় তৈরি করছি, তাহলে যে জিনিসটা ব্যবহার করি সেটা আমরা কি বিক্রিয়কে লিখি, আর যে জিনিস তৈরি করি সেটা লিখি উৎপাদে। তার মানে কি আয়োডিন যদি উৎপাদে থাকে তার মানে বুঝতে হবে কি আয়োডিন তৈরি, তার মানে কি এটা হচ্ছে ডোমিতি বিক্রিয়া। সো এটা থাকবে কোথায় উৎপাদকে, আর তোমার এটা থাকবে কোথায়, এটা থাকবে তোমার বিক্রিয়ক। সো এটা যে বিক্রিয়াতে যদি আয়োডিন দেখো দাগাই দিবা ডিমিতি, উৎপাদ যদি দেখো দাগাই দিবা ডোমিতি। শেষ পার্থক্য বুঝতে পারছি। এরপর আর একটা দাগানো লাইন দাগাই রাখো আয়োডোমিতি। তোমার কাছে দেখো 2 নম্বর প্যারার একটা লাইন লেখা আছে যে আয়োডোমিতির সাহায্যে জারকের পরিমাণ, 3টা জারকের নাম দেখো লেখা আছে, ওই যে পড়াইছিলাম না ক যুক্ত কপার সালফেট KMnO4 প্লাস K2Cr2, ওই 3টা আছে। কোশ্চেন থাকতে পারে নিচের কোন জারকের পরিমাণ আমরা আয়োডোমিতির সাহায্যে নির্ণয় করি না। সো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আচ্ছা এই যে আয়োডোমিতির যে বিক্রিয়াটা আছে এটা কিন্তু পরীক্ষাতে আসছিল, এটা একটু সবাই করে ফেলবো। ওকে, তাহলে আমাদের 3.15 থেকে এটুকু দাগানো হয়ে চলে আসবে 3.15 আজকের লাস্ট টপিক। সেটা হচ্ছে তোমার বিআর এর সূত্র প্লাস ল্যাম্বার্টের সূত্র। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, এটা জাস্ট ইজি চিনা লাগবে তোমার সূত্রটা। দেখো সূত্রটা তো জানো যে কোনো স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে কোনো নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে আলোকরশ্মি প্রকাশ করলে গুরুত্বর সাথে আলোক তীব্রতা রাশির সমানুপাতিক। মেনলি দেখো যে আলোকের তীব্রতা রাশির আলোকের তীব্রতার সমানুপাতিক, মানে মেন কথা হচ্ছে কি এই সূত্র সব সেম, জাস্ট একটা শব্দ মনে রাখবা। দেখো বিআর কি একটা ড্রিঙ্কসের নাম না, তার মানে কি এখানে তরল জিনিস, মানে তরলের বৈশিষ্ট্য কী কী আছে, দ্রবণ আছে, তারপরে ঘনমাত্রা আছে। এই জাস্ট ঘনমাত্রা দ্রবণে দাগ দাও, এই দুইটা শব্দ দেখলে বুঝবা এটা আছে তরলের সূত্র, মানে কি বিআরের সূত্র। আর ল্যাম্বার্টের সূত্র আছে কঠিনের সূত্র, এটা দাগ দেওয়া আছে পুরুত্ব। জাস্ট এই দুটো শব্দের পার্থক্য দেখেই তুমি সূত্রটা আইডেন্টিফাই করতে পারবা। এবং দেখো বিআরের সূত্র ল্যাম্বার্টের সূত্রে একটা একক দেওয়া আছে, সেটাকে আমরা বলতেছি এক্সটেন্সিভ গুণাঙ্ক। এককটা কি সিজিএসে তোমার আছে যে পার সেন্টিমিটার, বা যেটাকে আমরা এসআইতে বলি পার মিটার। আচ্ছা এইটার কোথায় কোথায় পড়ছো, কোষ ধ্রুবকে পড়ছো, তারপরে তোমার আছে কি আর এস কনস্ট্যান্টে পড়ছো, তারপর হচ্ছে কিসে পড়ছো, কোষ ধ্রুবক, আর এস কনস্ট্যান্ট এবং হচ্ছে কম্পাঙ্কের সংখ্যাতে পড়ছো, তাই না? এইগুলো একটু মনে রাখবা, ইম্পর্টেন্ট কিছু না। আর বিআরের সূত্র একটা গঙ্গি আছে, সেটা আছে কি মোলার শোষণ সহগ বা মোলার অ্যাবজর্বিটি, লিটার পার মোল পার সেমি। ওকে, এটা একটু মনে রাখবা। লাস্টের একটা কোশ্চেন, এই দুটা সূত্র একটা সীমাবদ্ধতা আছে, সেটা আছে দেখো 1 নম্বর যে লেখা আছে যে এটা আছে 0.001 থেকে 0.01 ঘনমাত্রার ভিতরে 0.001 থেকে 0.01 0.01 ঘনমাত্রার ভিতরে কাজ করবে। এর উপরে হলে বা নিচে হলে তখন আর কাজ করবে না। তাহলে দেখো একটা অপশন দিলাম, নিচের কোন ক্ষেত্রে বিআর নম্বর সূত্র প্রযোজ্য নয়। তাহলে ধরো এখানে রাখলাম 0.005, 0.0007, 0.5, 0.00009। তাহলে কি দেখো তো এই সবগুলো এদের ভিতরে না, মানে কি এদের থেকে ছোট না, এই যে এরা সবাই কিন্তু এদের থেকে ছোট, তাই না? সো 0.00 মানে বিষয়টা হচ্ছে কি এখানে আর একটা শূন্য বড়, ভুলে গেছিলাম আর কি। এই যে এবার ঠিক আছে, এখানে আছে ধরো সবাই কিন্তু এর ছোটো, তাই না? সো এই 3টা কিন্তু এদের ভিতরে খাটতেছে, কিন্তু 0.5টাকে এর ভিতরে থাকলো রেঞ্জের বাইরে, মানে কি সব বড় হয়ে গেছে, মানে এটা বাদ। সো মেনলি কোশ্চেন থাকতে পারে নিচের কোনটি বিআর নাম্বার সূত্র প্রযোজ্য নয়, বা তাহলে 4টা অপশন দিয়ে যেটা তোমার রেঞ্জের ভিতরে থাকবে সেটা থেকে মনে রাখতে পারলেই হলো। সো মোটামুটি আমাদের এইগুলো টপিক থেকেই হলো, এইগুলো বললে হলো, বাকি যে দুটো টুকটাক দাগানো হচ্ছে এগুলো পড়ে রাখবো। তাহলে যে হলো আমি যদি বলি যে রেড জোন কী কী আছে যেখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে, 1 নম্বর টপিকটা হচ্ছে তোমার ওই যে প্রথমেই পড়াইছিলাম যে এসটিপি, এসএটিপি, এনটিপি গেল। নেক্সট টপিক আছে মোলারিটি থেকে মোলারিটির যে 5টা ম্যাথ 100% ইম্পর্টেন্ট। তারপরে তোমাকে পড়ালাম 3.7 নম্বর যে টপিকটা, 8 নম্বর যে টপিকটা আছে যে 4টা লাইন পড়ালাম, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের 4টা লাইন, ওই টপিক থেকে কোশ্চেন আসে। এরপরে চলে আসো 3.9 জারণ বিজারণ, সবই পড়বা বাট মেনলি উদাহরণটা বেশি পড়বা, কঠিন তরল গ্যাসীয় কারা আছে, জারক বিজারক, এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 3.11 নির্দেশকের যে বক্সটা আছে। এই 5টা টপিক থেকে দেখবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট প্রতি বছর ইনভেরিয়েবলি 3 থেকে 4টা কোশ্চেন ইনশাল্লাহ পেয়ে যাবে। আর 1টা 2টা কোশ্চেন হয়তো বাইরে থেকে আসতে পারে, ওভারঅল 3টা ইনশাল্লাহ পাবা, 4টাও পেতে পারো, সমস্যা নেই। আমাদের যে মেডিকেল ডেন্টালে কোশ্চেন আমরা একটু পরে দেখবা যে তোমাদের এর ভিতর ঠিক মোটামুটি ছিল, হ্যাঁ, এটা একটু মনে রাখতে পারলেই হলো। এখন দেখো আমরা হচ্ছে যে
আমাদের এই টপিক থেকে মোটামুটি আলোচনা করলাম। খুব বেশি লেকচারটা বড় হয়ে গেল কিনা জানি না, বাট আমি চেষ্টা করছি একদম এই চ্যাপ্টারে যা যা লাগে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ানো। হ্যাঁ, বাকি দু একটা দাগাও লাইন আছে, ওটাতে বোঝানোর কিছু না, ওটা জাস্ট পড়ে ফেলবে। এরপর দেখো মেডিকেল ডেন্টালে কী কোশ্চেন আছে যদি দেখতে যাও কেউ। এই যে ধরো তুমি আছে যে, এই যে আমি কোশ্চেনটা আসলে বের করি, ধরো এই যে এখানেই ধরো দেওয়া আছে। আমি একটা কোশ্চেন ধরো দিলাম ভাইয়া, যে তুমি এই যে ধরো এখানেই তোমাকে বললাম যে একটা কোশ্চেন ছিল যে তোমার ভাইয়া যে এই যে প্রথমে যে এনটিপিতে 2.2 লিটার গ্যাসে কয়টি কার্বন ডাইঅক্সাইড থাকবে, ওই যে জানো যে কত গ্রাম বলছি, কতটি কার্বন ডাইঅক্সাইড, তার মানে কি তোমার অনুসংখ্যা নির্ণয় করা লাগবে, তাই না? যে আর এনটিপি যেহেতু বলছি 22.4, তাহলে সূত্র কোনটা দিবা? ভি ভাগ 22.4 সমান কি এন বাই এন। ওকে, এই যে দেখো ডেসিমুলার রূপান্তর করতে কতটুকু পানি যোগ করা লাগবে, তার মানে কি ভি2 নির্ণয় করবা, V1S1 V2S2, ভি2 নির্ণয় করে দেন এখান থেকে যে বিয়োগ করা লাগবে, যেহেতু বলছে পানি যোগ। তারপরে এই যে 0.01 এম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম লাগবে, যে W=SMB। তারপরে যে স্ট্রং অ্যাসিড, উইক বেস নির্দেশক কোনটা, স্ট্রং অ্যাসিড তার মানে কি মিথাইলোরেন্স মিথাইলট্রেট। এই যে এসটিপিতে মূল আয়তন কত, তারপরে তোমার এনটিপিতে কি, এই যে দেখো ইজি জিনিস আসলে, ঠিক আছে। ওকে, এবারে চলে আসে তোমার এই যে মেডিকেল 24-25 কোনটি বিজারকের বৈশিষ্ট্য, 4টা পড়াইছি। সামঞ্জস্যতা অসামঞ্জস্যতা দাগাতে বলছি, এটা একটু পড়ে ফেলবা। এই যে পার্সেন্টেজের ম্যাথ, তারপরে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড কোনটা, তারপরে এসটিপি, এই যে দেখো ভি আয়তন কত এস, তারপরে এই যে এই সূত্রটা আসছে, গ্যাসীয় বিজারক কোনটা এটা আসছে, ডাব্লিউতে একটা ম্যাথ আসছে। সো খুব বেশি যে কঠিন তা কিন্তু আসলে না। সো আজকে মোটামুটি এইটুকুই ছিল, আশা করি বুঝতে পারছি। এরপর থেকে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো। সো ভালো থাকো সবাই, আশা করি মোটামুটি বুঝতে পারছো। সো ভালো থাকো আর কি।